সেল আসলে অনেকে বলেন যে সেল একটা ইন্টারনাল কোয়ালিটি, কিন্তু কোয়ালিটি থাকলেই হবে না, সেটাকে আপনার শার্প করতে হবে, তাহলেই কিন্তু আপনি পারফরমেন্স দিতে পারবেন, কারণ মার্কেট এখন অনেক কম্পিটিটিভ। অনেকেই আমরা সেলস কি মার্কেটিং কি জিনিসটা নিয়ে গুলিয়ে ফেলি। লেখা আছে মার্কেটিং এক্সিকিউটিভ, কিন্তু সে আসলে গিয়ে বিক্রি করতেছে। রাইট। আসলে সেলস কি আর মার্কেটিং কি? ট্রেনের ইঞ্জিন হচ্ছে মার্কেটিং, আর পিছনের কম্পার্টমেন্ট হচ্ছে সেলস। মার্কেটিং ফার্স্ট, সেলস তাকে ফলো করবে। আমার প্রোডাক্টে যখন টাকাটা আসবে আমি তখন সেটাকে সেল বলবো, তার আগে পর্যন্ত সেল আমি বলছি না, কারণ টাকাটা আমার পকেটে আসতেই হবে। অনেকে 3 বছরের একটা কনসেপ্টে কাজ করে যে একই টেরিটরিতে একজন সেলসের মানুষকে 3 বছরের বেশি রাখা উচিত না। আমি এটা সমর্থন করি, কারণ সেলসম্যানের যে স্বভাব রিটেলার বা ডিস্ট্রিবিউটরের সঙ্গে খুব ক্লোজ হয়ে যায়, ফ্যামিলির সঙ্গে জড়িয়ে পড়ে। ধরেন আমি যদি ফিল্ডে নাও যাই ঠিক মতো, হেড অফিসে ফোন করলে বলে হ্যাঁ উনি তো ফিল্ডে আছেন, আমার হলে উনি একটু অ্যাডভোকেসি করে দেন আর কি, আমার ফেভারে বলেন। আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। ইভেন মোটরসাইকেলে থাকে সেলস অফিসাররা, দোকানের সামনে গিয়ে মোটরসাইকেল থেকে নামেও না। যখন আপনার জানার ইচ্ছাটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি ব্লক হয়ে গেলেন। আর এগ্রিকালচার মার্কেটটা আমি বলবো এখানে নলেজ ইজ ফার্স্ট, এবং তার হচ্ছে সিনসিয়ারিটি। বাংলাদেশের 7 কোটি কৃষকের কাছে মোবাইল ফোন আছে, সেই 7 কোটির মধ্যে 5 থেকে 5.5 কোটি হচ্ছে স্মার্টফোন আছে। আপনার কাস্টমার কোনো কোশ্চেন করতো না, এখন কাস্টমারের বার্গেনিং পাওয়ার অনেক বেড়েছে, তার সোর্স অফ ইনফরমেশন অনেক বেশি। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সেলস পিপুলদের, আমরা যেটা করি জয়েন করার পরের দিন 1 সপ্তাহের মধ্যে বলে আপনি সেল করে নিয়েছেন, দিস ইজ ইউর টার্গেট, এবং এইখানে একটা সেলসম্যানকে আমরা ডিস্ট্রয় করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শোতে। বরাবরের মতোই আজকে আমরা একজন দুর্দান্ত অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি পেস্টিসাইড বা কৃষি উপকরণ বাজারজাতকরণ বা বিক্রির অন্যতম যে একটা মার্কেট বাংলাদেশের বা সেক্টর, এই সেক্টরের অত্যন্ত দক্ষ একজন মানুষ, যিনি তার ক্যারিয়ার স্টার্ট করেছেন সিবাগেগিতে, পরবর্তীতে বায়ার ক্রফটস, দেন ব্যাবিলন, দেন ম্যাকডোনাল্ড। এই প্রথিতযশা অনেকগুলো কোম্পানিতে কাজ করার কারণেই ওনার যেই দক্ষতাটা তৈরি হয়েছে, আজকে আমরা সেই দক্ষতার আলোকেই অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব বাংলাদেশের সেলস এবং সেলস লিডারশিপ, স্পেশালি কৃষি উপকরণ মার্কেটের বা পেস্টিসাইড মার্কেটের এই জায়গাটা কীভাবে ভালো করা যায়। যিনি লাস্ট ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেডের সিইও পদে ছিলেন। সো আমি আর কথা না বাড়িয়ে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অতিথি জনাব আশিকুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, বেশ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আমিও ভালো আছি, থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ, আপনি আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন। স্যার আমার প্রথমে একটা প্রশ্ন, আপনি তো আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন সিবাগেগি জি থেকে। জি। তো সিবাগেগি বা কৃষি উপকরণ অথবা পেস্টিসাইড আসলে এই বিষয়টাই কি, একটু যদি খুলে বলেন। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে মানুষ বা মানে জনসংখ্যা যাই হোক না কেন, খেতে হবে প্রথমে সবাইকে। রাইট। প্রাণী বলেন পশু বলেন সবাইকে খেতে হয়। তো মানুষের খাওয়ার জন্য আমরা চাষবাস করে খাই। আগে আদিমকালে বন জঙ্গল থেকে হারভেস্ট করে আনা হতো। Right. পরবর্তীতে যখন মানুষ সভ্য হলো বা তার প্রয়োজন বাড়লো, খাদ্যের যোগান প্রকৃতিতে কমে গেল, তখন আমাকে চাষবাস করতে হতো বা করতে হচ্ছে এখনও। Right. জমি কমে যাচ্ছে, লোক বাড়ছে, আমাকে চাষবাস করে আমার খাদ্য যোগান দিতে হচ্ছে। তো এই ফসল উৎপাদন করার জন্যে বীজ থেকে শুরু করে একদম শস্য কাটা পর্যন্ত বা তাকে গুদামজাত করা পর্যন্ত যে সমস্ত কেমিক্যাল বলেন বা ইনপুটসগুলো বলেন, ফার্টিলাইজার হতে পারে, কীটনাশক, বালাইনাশক বা ছত্রাকনাশক, আগাছানাশক, নিউট্রিয়েন্ট, যা কিছু হোক না কেন সবগুলো আমরা কৃষি উপকরণ বলছি। এবং ইদানিং আবার একটা হচ্ছে যে আপনারা দেখছেন যে বন্যার কারণে জমি ধান তলিয়ে যাচ্ছে, Right. এটাকে হারভেস্ট করার জন্য যে হারভেস্টার বা রিপার ব্যবহার করা হচ্ছে, এগুলোও কিন্তু কৃষি যান্ত্রিক উপকরণ আর কি। এইটাই হচ্ছে কৃষি উপকরণ মার্কেটিং। স্যার এই মার্কেটটাতে বাংলাদেশে প্রথম কাজ শুরু করে কোন কোম্পানি? একদম প্রথমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটা শুরু করে প্রথম বিএডিসি। এটা সরকারিভাবে এই প্রোডাক্টগুলিকে কয়েকটা আইটেম কৃষকের কাছে ফ্রি অফ কস্টে দেওয়া হতো। ওকে। তারপরে কিছু চার্জ করা হতো, রেশনাল প্রাইসে চার্জ করা হতো। তারপরে একটা পর্যায়ে বাংলাদেশে প্রথম প্রাইভেটাইজেশন করা হয়, সেটা
সিবাগেগি বাংলাদেশ লিমিটেড, এটার প্রথম দায়িত্ব নেয় বাংলাদেশে এবং এটা সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি এবং সারা ওয়ার্ল্ডে তাদের বিভিন্ন ব্যবসা আছে। তারা বাংলাদেশেও এই ব্যবসাটা শুরু করে প্রথম কীটনাশক কোম্পানি, প্রাইভেট কোম্পানি হিসেবে। ওকে, সো স্যার একটা সেলস যদি এই সেগমেন্টে আমরা চিন্তা করি, প্রথমে কারা থাকেন, তারপরে কারা থাকেন, তারপরে এই যে অর্গানোগ্রামটা, সেলসের টোটাল অর্গানোগ্রামটা যদি আমরা একটু শুনতে চাই, সেটা আচ্ছা, কিভাবে চলে? ভেরি গুড কোয়েশ্চেন। এখানে আহ, বিভিন্ন কোম্পানি তার প্রয়োজন মতো বিভিন্ন রকম করে, তবে বেসিক একটা হচ্ছে একজন এমডি থাকেন, রাইট, মালিক, যার যেগুলো ফরেন কোম্পানি, সেখানে কোনো মালিকানা দেশে থাকে না, সেখানে গভর্নমেন্টের সঙ্গে শেয়ার 60-40 থাকে। রাইট, বাংলাদেশের একজন নর্মালি মাল্টিনেশনাল কোম্পানিগুলোর একজন এমডি থাকেন বিদেশি, তার আন্ডারে থাকেন অনেকগুলো উইং থাকে, তার মধ্যে একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস। রাইট, তো নর্মালি বিগ কোম্পানি যেমন সিনজেন্টা বলেন, বায়ার ক্রপ সায়েন্স বলেন, তারা সেলস এবং মার্কেটিং দুটো আলাদা ইউনিট করে রেখেছে, নট সেলস অ্যান্ড মার্কেটিং। তাদের কথা হচ্ছে সেলস ফার্স্ট, মার্কেটিং ফার্স্ট, সেলস তাকে ফলো করবে। ওকে, ইঞ্জিন হচ্ছে, ট্রেনের ইঞ্জিন হচ্ছে মার্কেটিং, আর পিছনের কম্পার্টমেন্টগুলো হচ্ছে সেলস। মার্কেটিং যেভাবে মার্কেট ক্রিয়েট করবে, সেলস সেখানে সেখানে ফিড করবে মার্কেটটা। তো এরকম হলে মার্কেটিং ম্যানেজার থাকে, তবে তারপরে সেলস ম্যানেজার থাকে। এটা আমি মাল্টিনেশনাল কোম্পানির স্ট্রাকচার বলছি। স্যার আমরা আমরা বাংলাদেশে আলোকে কি থাকে ওকে, আমি সেটা শুনতে চাই। বাংলাদেশের আলোকে নর্মালি সেলস মার্কেটিং একজনে দেখেন, ওকে, এবং কিছু হলেই বলবে যে সেলসের কথাটাই বেশি আসে, মার্কেটিং এখানে খুব একটা উচ্চারিত হয় না। স্যার আমি এই পার্থক্যটা পরে আসবো, কিন্তু আমার অর্গানামে বলছি যে সেলস, স্যার নিচে থেকে যদি আমরা উঠি, নিচে থেকে যদি আসেন তাহলে টেরিটরি অফিসার থাকেন একজন। রাইট, বেসিক পর্যায়ে বাংলাদেশকে অনেকগুলো ইউনিটে ভাগ করা হয়, এটা কোম্পানিদের প্রয়োজন মতো। কারোর 100টা টেরিটরি থাকে, কারোর 60 থাকে, কারোর 80টা থাকে। রাইট, তার এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলস অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলছি টেরিটরি। ওকে, এই টেরিটরিতে একজন টেরিটরি অফিসার থাকেন। শিওর, এই টেরিটরি অফিসার উপরে থাকেন একজন, হয়তো সিনিয়র টেরিটরি অফিসার থাকতে পারে, রাইট, তিনি প্রমোশন পেয়ে হয়তো হতে পারেন। তার উপরে থাকেন একজন এরিয়া ম্যানেজার, রাইট, এরিয়া ম্যানেজার উপরে থাকেন রিজনাল ম্যানেজার, রাইট, রিজনাল ম্যানেজারের উপরে থাকেন জোনাল ম্যানেজার, ওকে, জোনাল ম্যানেজার রিপোর্ট করে সেলস ম্যানেজারকে হেড অফিসে। রাইট, তো আলটিমেটলি এই 6-7 স্টেপে অ্যাডমিনিস্ট্রেশনটা চলে, সেলসের অ্যাক্টিভিটিটা চলে। ভেরি গুড। স্যার এইবার আমি যদি আপনার কাছে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি, কারণ অনেকেই আমরা সেলস কি মার্কেটিং কি এই জিনিসটা নিয়ে গুলিয়ে ফেলি। ইভেন অনেক কোম্পানি স্টিল লেখা আছে মার্কেটিং এক্সিকিউটিভ, কিন্তু সে আসলে গিয়ে বিক্রি করতেছে। রাইট। সো আসলে সেলস কি আর মার্কেটিং কি? আসলে প্রত্যেকটা কোম্পানির টার্গেটই হচ্ছে, বা তার অবজেক্টিভ হচ্ছে যে সেল করে আর্ন করা এবং রেভিনিউ কালেক্ট করার পরে সেটা সব কিছু বাদ দেওয়ার পরে একটা প্রফিট এনশিওর করা। কিন্তু এই সেলটা কিভাবে আসবে সেটার পথ দেখানোর কাজ হচ্ছে মার্কেটিংয়ের। মার্কেটিংয়ের লোকজন কোথায়, মার্কেটটা কিভাবে এক্সপানশন হচ্ছে, বা কোথায় স্কুইজ করছে, বা কোথায় অপরচুনিটি আছে, রাইট, এবং আমার যে প্রোডাক্ট সেটাকে কোথায় সেগমেন্ট ফিট হবে। সব সেগমেন্টই তো আমার সব প্রোডাক্ট সেট হবে না, না, সেটা সেগমেন্ট ফিট হবে কিভাবে, এটাকে কিভাবে আমি এই প্রোডাক্ট ইউজ করার পরে আমার ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, বা প্রমাণ দেখানোর জন্যে যে কাজগুলো, স্টেপ ওয়াইজ যে কাজগুলো, সেগুলো মার্কেটিংয়ের দায়িত্ব। ওকে, মার্কেটিং যখন রেডি করে দিবে, মার্কেটটাকে রেডি করবে, তখন সেলস পিপল এই মার্কেটে আমার প্রোডাক্টকে প্লেস করবে, করার পরে সেখানে আমার নেটওয়ার্ক থাকবে। আমার এখানে আবার একটা পার্টনার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর এবং রিটেলার। রাইট, এটা বিজনেসটা হয় কিন্তু তাদের মাধ্যমে, কোম্পানি থেকে কোম্পানির ওন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, রাইট, রিটেলার কাছে কিন্তু যায় না। রাইট, রিটেলার নেয় ডিস্ট্রিবিউটর কাছ থেকে, ওকে, বাট ডিস্ট্রিবিউটরও তার মানে আউটলেট থেকে কিছু বিক্রি করে, 30-40% ক্যাশ সেল করে সে ওখান থেকে, আর 70-80% সেল হয় থ্রু রিটেলার। ওকে, তো এই রিটেলার এবং ডিস্ট্রিবিউটর, এখানে সেলস যারা আছেন, সেলসের লোক যারা আছেন, তাদের অ্যাক্টিভিটি খুব বেশি থাকে। আচ্ছা, ওকে। সো তার মানে আমরা যদি সেলস এবং মার্কেটিংকে চিন্তা করি, তার মানে মার্কেটিং হচ্ছে একটা পণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত এইটা
টোটাল স্ট্র্যাটেজিক ইভেন কালেকশন থেকে শুরু করে এটার ব্র্যান্ডিং থেকে শুরু পুরো বিষয়টা দেখেন। এভরিথিং আর সেলস হচ্ছে ফাইনালি আমার যিনি কনজিউমার অথবা যে আমার বায়ার তার কাছে গিয়ে প্রোডাক্টটাকে উপস্থাপন করে দেন সেই বিক্রিটা নিয়ে সে আসে। টাকাটা নিয়ে আসে। সেলসটা আমরা এখানে এটা বলতে পারি যে আমার প্রোডাক্টে যখন টাকাটা আসবে আমি তখন সেটাকে সেল বলবো। তার আগে পর্যন্ত সেল আমি বলছি না, কারণ টাকাটা আমার পকেটে আসতেই হবে এবং এটা দায়িত্ব হচ্ছে সেলস যিনি আছেন তার দায়িত্ব, এটা যিনি রিকভার করে নিয়ে আসবেন। স্যার আপনি মাত্রই বলছেন যে ডিস্ট্রিবিউটর এবং রিটেলার। সো আমি আমাদের সেলস প্রফেশনালদের কাছে যাওয়ার আগে একটু ডিস্ট্রিবিউটর কাছে যেতে চাই। ওকে, সো ভেরি গুড কোয়েশ্চেন। ডিস্ট্রিবিউটর বিক্রি বাড়াবে কিভাবে এবং ডিস্ট্রিবিউটর আসলে কাজ কি, এই দুইটা জিনিসই শুনতে চাই। ওকে, প্রথমে আমি ডিস্ট্রিবিউটর কাজে আসি। সেকেন্ড কোয়েশ্চেনটা, কাজ হচ্ছে অফিসিয়ালি যদি আমি বলি তাহলে কাজ হচ্ছে সে এক এলাকার একজন বেশ সম্পদশালী ব্যক্তি হতে হবে তাকে, এবং তার কৃষি ব্যবসায় তার কিছু অভিজ্ঞতা থাকতে হবে। সারের ব্যবসা থাকলে ভালো, কারণ সার কৃষক আসবেই তার কাছে, তার ফলে কৃষকের সঙ্গে তার একটা ভালো লিঙ্কেজ তৈরি হয়। ওকে, এবং রিটেলার যারা খুচরা বিক্রেতা তারাও তার কাছে সার নিতে আসবে, সুতরাং লিঙ্কেজটা খুব ভালো হবে। কিন্তু এই ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে তাকে কিছু প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কারণ কাস্টমার আসলে বা রিটেলার যদি এসে আপনার কাছে জিজ্ঞেস করে যে আমার এই ধানের বা গমের বা সবজির এই পোকার ওষুধ লাগবে, আপনি যদি না জানেন, ডিস্ট্রিবিউটর যদি না জানে, বলবে ঠিক আছে একটা ওষুধ দিয়ে দিবে, তার বিক্রি নিয়ে কথা। কিন্তু সেটা অনেক সময় ভালো রেজাল্ট দেয় না, কোনো সময় ভালো রেজাল্ট দেয় না যদি আপনার নলেজ না থাকে। তো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডিস্ট্রিবিউটরও কিন্তু তার নলেজ থাকতে হবে এগ্রিকালচার মার্কেট সম্পর্কে, কোথায় কিভাবে মার্কেট হচ্ছে বা কোন জায়গাটা মার্কেট আছে রাইট। বা কোথায় কাস্টমারের প্রবলেমটা কি, এগুলো সব জানা থাকা উচিত। কিন্তু এখন যেটা হয়েছে, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সেলস পিপলদের, ডিস্ট্রিবিউটর শুধুমাত্র টাকা লগ্নি করেন, আর কিছুই না। বর্তমানে উনি স্টক রাখেন এবং ওনার কাছে যে কি প্রোডাক্ট লাগবে সেটা উনি জানেন না। সেলস অফিসারদের যে জিনিসটা হচ্ছে যে এখন আমি শুধু সেল করার জন্য প্রোডাক্ট পুশ করতে থাকি ডিস্ট্রিবিউটরকে, আর ডিস্ট্রিবিউটরের সঙ্গে আমার যদি একটা রিলেশন ডেভেলপ করে, আমি দেখা যায় যে আমার প্রোডাক্টকে পুশ করতে থাকি তার কাছে। ডিস্ট্রিবিউটরও কিন্তু এটা এক খাতিরের জন্যে রিসিভ করে, কিন্তু সে খুশি মনে রিসিভ করে না, ওকে, ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই যে টাকাটা আটকে যাচ্ছে মার্কেটে, এটাও কিন্তু সেলস ম্যানের বা কোম্পানির জন্য একটা বড় একটা ব্যারিয়ার হয়ে দেখা দিচ্ছে ব্যবসা করার জন্য। স্যার আমি যদি পয়েন্ট ধরে একটু শুনতে এবং চাই আপনার কাছ থেকে। আমি একটু শেষ করি, তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে তার কি কি কাজ, এখন সে কি করে আর কি। উচিত ছিল ডিস্ট্রিবিউটরের টেকনিক্যাল নলেজটা নেওয়া, ওকে, এবং এটা সেলস অফিসারের দায়িত্ব বা মার্কেটিং অফিসারের দায়িত্ব ছিল ওনাকে ট্রেন করা, কিন্তু এটা করছে না। ওকে, এটা কাগজে কলমে এটা স্বীকৃত হলেও প্র্যাকটিক্যালি এটা হচ্ছে না। রাইট। স্যার আমার জানতে চাওয়ার মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে একজন ডিস্ট্রিবিউটর তার সেলস বাড়াবে কিভাবে, আপনি 5টা পয়েন্ট বলেন যে ইয়েস এই 5টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে তাকে ডিস্ট্রিবিউটরের যে একটা ভালো অ্যাক্টিভ রিটেলার নেটওয়ার্ক থাকতে হবে। ওকে, অ্যাক্টিভ রিটেলার নেটওয়ার্ক থাকতে হবে, রাইট। ওকে। এবং সেটা অন্য যে কোনো টেরিটরিতে হবে না, তার একটা নির্দিষ্ট জুরিসডিকশন আছে। ডিস্ট্রিবিউটরকে একটা বলে দেওয়া হয় যে এই এলাকাটা তোমার, সেই এলাকার মধ্যে, না তো সে ক্রস সেল করবে। শিওর। গেল একটা। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে তাকে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। প্রোডাক্ট জানতে গেলে তাকে ক্রপ সম্পর্কে জানতে হবে, ওকে, এগ্রিকালচার ম্যানেজমেন্টটা তাকে জানতে হবে, ক্রপ ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট তাকে বুঝতে হবে। ওকে, গেল। এবং তাকে মার্কেটে ভিজিলেন্স তার বাড়াতে হবে। ভিজিলেন্স আমি যদি ডিস্ট্রিবিউটর, আমি যদি আমার রুমে, এটাকে গদি বলে ওরা, সারাদিন যদি আমার চেয়ারে বসে থাকি, আমার রিটেলার নেটওয়ার্কে কী হচ্ছে আমার কিন্তু জানা থাকবে না। রাইট। এবং রিটেলাররা নর্মালি কি হয়, তারা যেখানে কমিশন বেশি পায় সেখানেই বিক্রি করতে থাকে, প্রোডাক্ট যত খারাপ হোক না কেন সে ওইটাই বিক্রি করতে চায়। কিন্তু আমি যদি ভিজিলেন্স থাকে, আমি যদি মার্কেটে আমার ভিজিলেন্স থাকে,
আমি রিটেলারের কাছে গিয়ে তাকে দেখতে পাবো আমার প্রোডাক্ট মুভমেন্ট কী হচ্ছে এবং কেন হচ্ছে না সেটা আমি জানতে পারবো। রাইট। থার্ড গেল। ফোর্থ হচ্ছে আমি যে কোম্পানি থেকে এখন মোস্ট অফ দ্য কোম্পানিজ ক্রেডিট ব্যবসা করে। নিয়ম হচ্ছে অফিসিয়ালি 3 মাসের, কিন্তু কেউ 3 মাসে টাকা দেয় না, বলে যে 6 মাস পরে টাকা দেবে। ঠিক আছে, এটা আনঅফিসিয়ালি মেনে নেওয়া হয়েছে যে 6 মাস পরেই টাকা দিবে, কিন্তু এটা অনেক সময় এটা ভীষণ একটা ডিজাস্টার হয়ে যায়, ক্রপের উপর নির্ভর করে। যেমন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, এবারে অনিয়নে ভীষণ ডিজাস্টার হয়েছে। অনিয়নের মার্কেট প্রাইস খুব কমে গেছে। আচ্ছা। অনেক জায়গায় দেখবেন পাবনার দিকে, বিভিন্ন দিকে মানে গ্রোয়াররা রাস্তা এনে ফেলে দিচ্ছে, বিক্রি করতে পারছে না, 5 টাকা কেজি বিক্রি করতেছে। এখন এই ফার্মার কিন্তু এখন আর রিটেলের কাছ থেকে টাকা মানে ক্রেডিটে মাল নিয়েছিল, প্রোডাক্ট নিয়েছিল, সে কিন্তু আর পে ব্যাক করতে পারবে না বা পারবে না, তার টার্নওভার মানে তার আর্নিংস হয় নাই। রিটেলারও তখন না পেলে ডিস্ট্রিবিউটরকে দিবে না। এটার প্রধান কারণ হচ্ছে আমার কোনো ফলো আপ থাকে না। তার মানে একটা ফলো আপের মধ্যে ফলো আপ রাখা। থাকতে হবে, যে ধরেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কন্ডিশনে দেয়, যেমন 30 ডেজ পেমেন্ট দিলে এত কমিশন পাবা, 45 ডেজে দিলে আরেকটু কমিশন কমবে, এইভাবে আস্তে আস্তে কমিশনটা কমতে থাকে, ডিস্ট্রিবিউটরের কমিশন। এখন আমি যদি এটা আমার মার্কেটে আমি এটাকে একটা রেগুলার মনিটরিংয়ের মধ্যে রাখি, যেটুকু বিক্রি হচ্ছে সেটুকুই যদি আমি কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকখানি ওভারকাম করে। সুতরাং এখানে তার মেইন পয়েন্টটা কি? এই মেন পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি রিকভার করতে পারেন, দেন ইউ ক্যান পুশ এগেন প্রোডাক্ট, আর তাছাড়া পারবেন না। ওকে, সো রিকভার করার জন্য তাকে ফলো আপটাকে ফলো আপ করতে হবে, এবং যখনই সেল হবে সেটাকে আপনার ডিস্ট্রিবিউটরের সাথে রিটেলারের একটা সিনক্রোনাইজেশন হবে, যে স্টক দেখতে হবে, দেখার পরে সে বুঝতে পারবে যে এখানে গ্যাপ হয়েছে। এখন গ্যাপটা যদি আপনি ফিল আপ না করেন, তাহলে অন্য কোম্পানি আবার ওখানে ঢুকে যাবে, সেই গ্যাপটা পূরণ করবে, সুতরাং আপনি আপনার মার্কেট হারাবেন। 5 নম্বর পয়েন্ট বলতে হবে স্যার। 5 নাম্বার হচ্ছে যে আপনার মার্কেট কিভাবে কোন দিকে যাচ্ছে, এখানে আপনি নিজে যদি নাও জানতে পারেন, সেলস অফিসার বা মার্কেটিং অফিসারদের সঙ্গে লিয়াজও করে, বা কৃষি অফিসারের সঙ্গে, কৃষি বিভাগের সঙ্গে একটা সম্পর্ক রেখে বুঝতে হবে যে এবছরে আগামী, যেমন ধরেন আগামী বছরে পেঁয়াজ অনেকেই লাগাতে চাইবে না ওইদিকে, হয়তো লাগাবে কিন্তু অত ব্যাপকভাবে লাগাবে না, কিন্তু এটা আদৌ কি সত্যি, জমিটা কি করবে কৃষক, সেটা কিন্তু আপনাকেই জানতে হবে। নাহলে আপনি ওই সবার মতো বলবেন ঠিক আছে এবারে পেঁয়াজের মার্কেটে বেশি প্রোডাক্ট যাবে না, আমি এটা নিব না, কিন্তু দেখা গেলো ওই মার্কেটে ডিমান্ড হবে আবার প্রোডাক্টটা। রাইট। সো তার মানে আমি যদি 5টা পয়েন্টকে আপনি যেটা বললেন আর কি, তার মানে 1 নম্বরে হলো যে সে তার একটা গুড রিটেল নেটওয়ার্ক থাকতে হবে, অ্যাক্টিভিটি রাখতে হবে। 2 নম্বরে হলো যে তার মার্কেটে ভিজিলেন্সটাকে বাড়াইতে হবে। 3 নম্বরে হচ্ছে তার প্রোডাক্ট নলেজ থাকতে হবে, যেটা টেকনিক্যাল নলেজ, প্রোডাক্ট নলেজ, ইভেন ম্যানেজমেন্ট নলেজগুলো। 4 নম্বরে হচ্ছে তার ক্রেডিট রিকভারির জন্য নিয়মিত ফলো আপটাকে মেনটেন করা। 5 নম্বরে হচ্ছে তাকে ভিশনারি চিন্তা করে ফিউচারিস্টিক কি হবে সেই শিফটিং কি হচ্ছে সেটা তার একটু পারসেপশন থাকতে হবে, না তো সিনক্রোনাইজ করবে না কোম্পানির সঙ্গে ডিস্ট্রিবিউটরের। রাইট স্যার, তার মানে এই কাজটা করলে তাদের ডিস্ট্রিবিউটর সেলসটা অনেক বাড়তে পারে। স্যার এইবার যদি আমি আপনাকে পরের জায়গায় একটু চলে যাই, সেটা হচ্ছে আমাদের যারা টেরিটরি সেলস অফিসার। একজন টেরিটরি সেলস অফিসারের আপনার বাস্তব জীবন থেকে দেখা যে বেস্ট একজন টেরিটরি সেলস অফিসার যিনি ছিলেন, তার কোন 5টা গুণের কারণে আপনি তাকে বেস্ট বলেছেন? আমার জীবনে আমি খুব হাতে গোনা কমই ছেলে পেয়েছি, কিন্তু যাদের পেয়েছি তাদের কথা মনে আছে এখনও। একজন, উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন ওই টেরিটরিতেই, আর বাকি 2-3 জন রিটায়ার করছেন, একজন হয়তো ফিল্ডে আছেন এখনও, মানে ফিল্ডে নেই, তিনি এখন এমডি হিসেবে কাজ করছেন এখন। এনাদের যে কাজ ছিল, এনারা ফার্স্ট ওনার এরিয়া সম্পর্কে ওনার অনেকগুলো ধারণা, একদম ক্লিয়ার কনসেপ্ট ছিল। যেমন একটা হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে, রোড ম্যাপে দেখাচ্ছে একটা, কিন্তু শর্টকাট ওয়ে কোথায় আছে সেটা তার জানা ছিল। সে তার টাইম ম্যানেজ করে আর অন্য কাজ করতে পারত। দ্বিতীয় তার গুণ ছিল কোথায় কি ক্রপ আছে, ইভেন 100% অ্যাকিউরেট না হলেও অ্যাকোরেজটা তার জানা ছিল, কারণ আমার মার্কেটটা হচ্ছে ক্রপ অ্যাকোরেজ কিন্তু, এবং আমি যদি প্রোডাক্ট দিয়ে বিক্রি করি, আমরা কিন্তু
ওটাকে আমি মানে সেল মানে আমার মার্কেট আমি ভাবি না, বা আমি সেল করতে গেলেও আমার কতটুকু বিক্রি করলাম ওটাকে আমি ধরবো না। আমি দেখব আমার টোটাল এরিয়া কত ট্রিটমেন্ট হয়েছে, রাইট। এই ট্রিটেড এরিয়া কত, আমার টোটাল প্ল্যান্টেড এরিয়া ট্রিটেড এরিয়া কত। এই ছেলের খুব ভালো ধারণা ছিল এবং তাকে আমি মার্কেটিং টিমে নিয়ে আসছিলাম পরে। আরেকটা ছিল যে ডিস্ট্রিবিউটর এবং রিটেলের প্রতি তার কমিটমেন্ট যদি বলতো, তাহলে এটা আমিও পার্সু করতাম, কমিটমেন্টটা তোমরা মেনটেন করো। আমি এই প্রসঙ্গে আমার লাইফের একটা কমিটমেন্ট আমি আমার বসের কাছ থেকে শিখেছিলাম আর্লি লাইফে, সেটা আমি বলবো একটু পরে। এ গেল 3টা পয়েন্ট, আর 2টা গেল স্যার। 2টা গেছে। একটা আচ্ছা, কমিটমেন্ট, আরেকটা হচ্ছে তার মার্কেটের নলেজ, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটরের সঙ্গে এবং রিটেলের সঙ্গে তার একটা রেগুলার কন্ট্যাক্ট থাকতে হবে, কোনো গ্যাপ হলে চলবে না। ওকে। এবং এ আরেকটা কথা হচ্ছে যে আপনাকে তাকে ভিজিট করার আগে তাকে একটু রিমাইন্ডার দিতে হবে, কারণ যাওয়ার আগেই। হ্যাঁ, কারণ অনেক কাজ সে থাকে, কারণ ডিস্ট্রিবিউটর বা রিটেলারের অনেক কাজ থাকে এবং তাকে হয়তো দিনে 50টা কোম্পানির অফিসার ভিজিট করছে, রাইট। তার হয়তো একটা মাথায় নাও কাজ করতে পারে। তো আপনি যদি যাবেন, তো আপনি যদি টাইমটা তো আপনার লিমিটেড, আপনি যদি এটাকে ইউটিলাইজ করতে চান, একটা ছোট্ট একটা কল দিয়ে যাবেন, ভাই আমি আসছি, আসার কথা ছিল আমি আসছি। তাহলে এই একটা গুণ, টাইম ম্যানেজমেন্ট 3 নাম্বার। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সে ঠিক এক মানে আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। রাইট। উপজেলা ভিত্তিকে আমি ওখানেই ডিস্ট্রিবিউটর বেশি, রিটেলার বেশি, আমি ওখানেই ঘোরাঘুরি করে আমি বাসায় চলে আসলাম। কিন্তু ম্যাক্সিমাম তাই করি। ম্যাক্সিমাম তাই করে, কারণ কমফোর্ট জোনে আমি ওখানে ইভেন মোটরসাইকেলে থাকে সেলস অফিসাররা, দোকানের সামনে গিয়ে মোটরসাইকেল থেকে নামেও না, তার কোনো মতে একটা দায়িত্ব পালন করা, ভাই আসছি কেমন আছেন, আবার ওই পা উঠিয়ে নিয়ে মোটরসাইকেলে চলে যায়। কিন্তু যারা সাকসেসফুল তারা আমি দেখেছি যে তারা পেরিফেরিতে মার্কেট করার চিন্তা করছে, যেখানে কেউ যায় না সহজে। মানে নিউ আউটসাইড মার্কেট, দ্য বক্স গিয়েছে। হ্যাঁ, নিউ মার্কেট তাদের ক্যাপচার করার একটা টেন্ডেন্সি ছিল। রাইট স্যার। 4টা। আরেকটা ছিল নিজে রিভলিউশন সে করতে পারতো, যে সে যখন সেলস অর্ডার ফেল করতো বা কোনো কাজ ফেল করতো বা কোনো প্রমোশনাল কাজ ফেল করতো, সে নিজে নিজে ইভ্যালুয়েট করার চেষ্টা করতো যে হোয়াট আই ডিড অ্যান্ড হোয়াই আই ফেল্ড। না পারলে সিনিয়রদের সঙ্গে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতো যে আমি কি ভুল করেছি, রেকটিফিকেশন করার। রাইট স্যার। তার মানে আপনি 5টা যেটা বললেন স্যার, ফার্স্ট হচ্ছে তার মার্কেট নলেজটা খুব ভালো থাকতো। অফকোর্স, এই মার্কেট নলেজের মধ্যে একটু ডেপথ যদি যাই, তার প্রোডাক্ট নলেজ অ্যাজ ওয়েল এস তার ক্রপস কোথায় কতটুকু গিয়েছে বা কি অবস্থা ফার্মার নিডটা কি, ফার্মার নিডটা কি জিনিসটা তার জানা খুব। 2 নম্বরে আপনি স্যার যেটা বললেন যে তার কমিটমেন্টের যে জায়গাটা রিটেলার এবং ডিস্ট্রিবিউটরের সাথে, এটা খুব চমৎকার লেভেলের সে মেনটেন করতো। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশনের যে জায়গাটা। কমিউনিকেশন মিনস এখানে যে সে মার্কেটে যখন যাচ্ছে তার আগেই একটু ফোন করে চলে যাওয়া। এক্স্যাক্টলি। 4 নম্বরে স্যার আপনি যেটা বললেন যে এরা বৃত্তের বাইরে কাজ করে সবসময়, Exactly. একবার একটা জায়গায় আরামের মধ্যে থেকে কাজ করা না। বিষয়টা তা না, বৃত্তের বাইরেও তারা যায়, চ্যালেঞ্জ নিতে পছন্দ চ্যালেঞ্জ করে। নিতে তারা পছন্দ করে এবং তারা এই কাজগুলো করে। এবং ফাইনালি হচ্ছে তার সেলফ ইভ্যালুয়েশনটা সে করতে পারে যে আমি কোথায় ভুল করছি, কোথায় ভালো করার সুযোগ ছিল। এই 5টা আমার কাছে মনে হয়েছে যারা টেরিটরি সেলস অফিসার হিসেবে আছেন, স্পেশালি এই আমাদের পেস্টিসাইড এই কোম্পানিগুলোতে, আপনারা এটা ফলো করলে ডেফিনেটলি ভালো করবেন। ডেফিনেটলি। আমি আর একটা পয়েন্ট যোগ করতে চাই, এটা ধরেন 5 আরেকটা 5-এর একটা সাবলাইন বলতে পারেন, যে একটা টেরিটরি অফিসার, সাকসেসফুল টেরিটরি অফিসাররা তারাই যারা রিটেলার স্টককে লিকুইডেশন করতে গিয়ে কাজ করে। ও রাইট। সে করে কি, প্রথমে রিটেলারের কাছে যায় না, প্রথমে আগের দিন জেনে নেয় যে আপনার স্টক কী কী আছে। সে তখন ওই রিটেলারের মার্কেট কোথায় সে জেনে নেয়, ওখানে সে ফার্মারদের সাথে কাজ করে ফিল্ড লেভেলে, প্রেসক্রিপশন করে, ডেমনস্ট্রেশন করে, ফার্মার মিটিং করে সে যখন বোঝে, তার তো একটা অ্যাবিলিটি আছে বোঝার যে মার্কেটের কতটুক সে ডিপে পৌঁছালো বা কতটুক সে কনভিন্স করতে পারলো, তখন সে সন্ধ্যাবেলা কাজ শেষ করে ফেরার পথে রিটেলের কাছে আসে যে কুদ্দুস ভাই, রফিক ভাই, সালাম ভাই, আমি এই কাজগুলো করে আসছি, এখন এই প্রোডাক্টগুলো আপনি যাবে, আসলে আপনি প্রোডাক্ট সেল নেবেন। করবেন এবং আপনার নেক্সট অর্ডারটা আপনি আমাকে দিয়ে দেন, আমি ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে দেব।
এই যে সেলসের একটা লিঙ্ক তৈরি করে, এটাও কিন্তু দুজনেই কিন্তু তার উপরে একটা মানে ডিপেন্ডেন্সি তৈরি হয়। ডিস্ট্রিবিউটর মনে করে যে এখানে ইফতি সাহেব আমার কাজ করে দিচ্ছে, আমার সেলসটাকে এনকারেজ করছে, হায়ার করে দিচ্ছে। আবার রিটেলারও মনে করছে যে আমার স্টকটাকে উনি লিকুইড করে দিচ্ছেন। সুতরাং এই যে একটা মানে ট্রাস্ট রিলেশনশিপ ডেভেলপ করে, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। মানে Very অনেক good, সময় sir. তার অনেক মানে সে মার্কেটকে মানে তার প্রোডাক্টকে লিকুইডিফাই করার জন্য কাজ করছে। স্যার, আমার এইটার সঙ্গে একটা কিউরিওসিটি থেকে জানতে চাওয়া যে আপনি বললেন সে ফার্মারদেরকে দেখে একবার ডিরেক্ট কৃষককে শেখায়। হুম হুম। কৃষকরা কি বর্তমান সময়ে বা আধুনিকের সময়ে আসলে মোবাইল ব্যবহার করে কিনা, স্মার্টফোন, বা এটা কোনো ডেটা আপনার কাছে আচ্ছা, জানা আছে কিনা? আমি কয়েকদিন আগেই একটা আমি একটা প্রয়োজনে একটু সার্চ করছিলাম। তো কয়েকটা জায়গা থেকে ডাটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের 7 কোটি কৃষকের কাছে মোবাইল ফোন আছে ওকে। মিনিমাম। সেই 7 কোটির মধ্যে 5 থেকে 5.5 কোটি হচ্ছে স্মার্টফোন ও আছে। মাই গড। এবং তাদের দুটো ফোন, একটা হচ্ছে কি বাটন ফোন। বাটন ফোন, আর একটা স্মার্টফোন। বাটন ফোন বাজারে নিয়ে যায় যাতে চুরি টুরি হয়ে গেলে ওর উপর দিয়ে যায় আর কি, আর স্মার্টফোনটা বাড়িতে থাকে। এবং এখনকার যে ফার্মার, এখন কিন্তু 60s এজের কোনো ফার্মার তেমন একটা পাবেন না। এবং আমি এখানে আর একটা এই চান্সের একটা কথা বলবো একটু পরে, যে এগ্রিকালচারের ম্যানেজমেন্টে শিফট হচ্ছে কিভাবে এবং আমাদের লিডাররা কি চ্যালেঞ্জে পড়বে সেটা বলবো আমি আপনাকে। তার আগে বলি, এই ফার্মারদের আপনি যদি একটা কথা বলেন, আপনার যদি টেকনিক্যাল নো হাউ না জানা থাকে, এগ্রিকালচারে কিন্তু আপনি MBA পাস নাকি আপনি সেলসে PhD করছেন এটা কোনো ব্যাপার না। আপনি সলিউশন সেল করবেন, ইউ সেল ইয়োর সলিউশন। আপনি করে দেখাবেন, কাজ হলে আর কিচ্ছু আসবে না। এবং এখানে কৃষক এমন একটা জিনিস যে ও করবে কি, আপনার যিনি সাকসেসফুল হয়েছেন, একটা আপনার ধরেন আমি একজন কৃষক, আমার বন্ধু সাকসেসফুল হয়েছে, আমি এই প্রোডাক্টটা ইউজ করতে দেখেছে। রাইট। এখন এই যাদের লেখাপড়া একটু কম জানা থাকে, একটু উইক থাকেন, তারা কিন্তু আবার তাদের মেমোরি খুব শার্প থাকে। তারা দোকানে গিয়েই এই প্রোডাক্টটা সার্চ করবে। কখনো কিন্তু বলবে না রিটেলারকে গিয়ে আমাকে একটা প্রোডাক্ট দাও। তারা দোকানে গিয়ে প্রথমে ওয়াচ করবে, যখনই দেখবে ওইটা তখন ওইটা নিয়ে চলে আসবে। এইটাকে আপনি কোনো মতেই তাকে চেঞ্জ করতে পারবেন না, কারণ তাদের মধ্যে একটা ট্রাস্ট ডেভেলপ করে। এই জন্যে সেলস অফিসারের বা মার্কেটিং অফিসারের প্রোডাক্ট নলেজ এবং কখন দিতে হবে প্রোডাক্টটাকে, কীভাবে দিতে হবে, খুব ভালো জানতে হবে। স্যার, এখানে যে আপনি বলেন 5 কোটি বা 5.5 কোটি স্মার্টফোন, এই বিষয়টাকে আমাদের সেলস অফিসার যারা, তারা এটাকে কিভাবে ক্যাপিটালাইজ করতে পারে? অ্যাকচুয়ালি এখন কিন্তু ডিজিটালাইজেশন হচ্ছে সব জায়গাতে, এবং একটা সেলস অফিসার বলেন, মার্কেটিং অফিসার বলেন, বা সেলস ম্যানেজার বলেন, সেলস হেড বলেন, মার্কেট হেড বলেন, সবাই যদি তার মার্কেট নলেজকে সঙ্গে, মার্কেট ইনফরমেশন বা মার্কেট নলেজেরকে যদি আপনার ডিজিটাল অ্যাক্টিভিটির সঙ্গে আপনার সিঙ্ক্রোনাইজ না করতে পারেন, তাহলে কিন্তু তিনি এগোতে পারবেন না। উদাহরণ কীরকম হবে স্যার? যেমন ধরেন, আপনি একটা মার্কেট অ্যানালাইসিস করছেন, আপনার কাছে হয়তো লাস্ট 5 ইয়ার্সের ডাটা আছে, কিন্তু ডাটাটা অথেন্টিক না। কারণ আপনি ফিল্ডে যে ডাটাটা মনে করছেন এটা অথেন্টিক সম্ভব নাও হতে পারে। রাইট। কিন্তু আপনি যদি, এখন তো এআই এর যুগ হয়ে গেছে, এখন মোটামুটি সবাই এআই টুকটাক ব্যবহার করছে, তার অন্যান্য কারণে, ছবি তৈরি করা বা বিভিন্ন কারণে, অর্থাৎ জানে সবাই এআই আসছে। এআইকে যদি আপনি প্রপার কমান্ড দিয়ে ঠিকমতো কাজে লাগাতে পারেন, তাহলে আপনার মার্কেট অ্যানালাইসিস উইদিন এ মিনিট হয়ে যাবে। এবং সেটা আবার মানে এখন আছে গ্রোক আছে, তারপরে মেটার আছে, সবার অনেকগুলি সোর্স আছে। আপনি কয়েকটা করে নিয়ে আপনার যেটা আগে আপনার ম্যানুয়ালি বা কম্পিউটারের সঙ্গে নিজে এক্সেল শিটে ফেলে অ্যানালাইজ করতে কয়েক দিন লেগে যেত, এখন আপনি কয়েকটা অপশান পেয়ে যাচ্ছেন একসাথে। সেখান থেকে আপনি আপনার ইন্টালেকচুয়াল প্রপার্টি ব্যবহার করে আপনি কিন্তু একটা ভালো ফর্মে আসতে পারছেন। এবং তখন কিন্তু আপনি যখন একটা অথেন্টিক বা ভেরি ক্লোজ টু প্র্যাকটিক্যাল ইনফরমেশন দিবেন, তখন কিন্তু আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। এবং যখনই পিপল বা ইউজার আপনার উপর ট্রাস্ট করা শুরু করবে, তখনই কিন্তু আপনি তার একজন কাছের লোক হয়ে যাবেন, এবং আপনি যা বলবেন সেটা সে ইউজ করতে থাকবে, এবং সেখানে খুব একটা চ্যালেঞ্জ করবে না। এবং আপনি যদি ভুল তথ্য দেন, দেখুন কাস্টমারের নিয়মই হচ্ছে, আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, আমরা
স্ক্যানার দিয়ে তার বারকোডটা দেখার চেষ্টা করি, যেখানে প্রোডাক্টের অরিজিন কী ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা আমাদের ওয়াইফরা যেটা করে আর কি, বাজারে গিয়ে তাদের বিউটি প্রোডাক্টে। কৃষকের গরু মরে গেলে কান্না করে, ক্রপ পানিতে তলিয়ে গেলে, যখন হাওড়ে যে তলিয়ে গেছে কান্না করে। অনেক সময় সন্তান মরে গেলেও তার অত কান্নাকাটি করে না, কারণ ওইটা তাদের জীবনের সব কিছু। তো সে যখন একটা প্রোডাক্ট আপনি দিবেন, আমি দিব, তো তার আগে এখন মানুষের একটা যাচাই করে নেওয়ার একটা টেন্ডেন্সি গ্রো করেছে। রাইট। আর এখন কৃষক কিন্তু যদি এজের দিকে তাকান, 40-45 এই দিকে কিন্তু বেশি, কারণ 60 এখন তারা রেস্টিংয়ে চলে গেছে। তো এই 40-45 লোকরা, এরা কিন্তু কিছু নতুন কিছু জানতে চায়। এবং এই যে স্মার্টফোন, রাত্রেবেলা বাসায় ফিরে ইন্টারনেটে দেখে, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে এগ্রিকালচারের উপরে, আমি দেখি যে কি নাম স্যার? কৃষক বন্ধু। কৃষক বন্ধু, আচ্ছা। তো আমি দেখি আমার কিছুদিনের মধ্যেই প্রায় 4 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। ওরা শুধু দেখে এবং কমেন্ট করে জানতে চায়, আমাকে ফোন করে যে, এবং পুরাটাই দেখে। আমি দেখি যে তারা খুব সময় নিয়ে, এবং আমি তাদের ওয়াচ করার যে টাইমটা দেখি, আমি তারা রাত্রেবেলা 9টা থেকে 12টার মধ্যে দেখাশোনা করে বেশি। তার মানে সারাদিন কাজ করে, মার্কেটে ঘুরে, সব কিছু করে, তখন আবার তাদের যে প্রাপ্ত ইনফরমেশন সেটাকে আবার তারা জাস্টিফাই করে, ইউটিউবে বা হোক বা আমার চ্যানেলের জন্য না, অন্য বিভিন্ন জায়গা থেকে তারা এটা জানার চেষ্টা করে। তো যখন আপনি আপনার নলেজ কিন্তু সবসময় 100% ওকে থাকবে, আমি এটা ক্লেম করতে পারি না, মানুষ মাত্র ভুল হবে। কিন্তু আপনি যখন ডিজিটাল ইন্টিগ্রেশনের মাধ্যমে নিজেকে ওর সঙ্গে ম্যাচ করে নেবেন, তখন আপনার নলেজ এবং আপনার এআই নলেজ যদি ইন্টিগ্রেট করে, তাহলে ওখানে কিন্তু আরেকটা ভালো কিছু বেরিয়ে আসবে। স্যার, আপনি এআই কথাটা বললেন, আমি দর্শকদের উদ্দেশ্যে জাস্ট একটা বিষয় একটু বলতে চাই এআই নিয়ে। রিসেন্টলি আমি আমাদের যিনি এআই ট্রেনার মালয়েশিয়া থেকে আসেন, মিস্টার আরিফ, বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ, তো ওনার সঙ্গে আমাদের ফিউচার আইকনের অফিসে বসছিলাম একটা ঘরোয়া মিটিং। তো তখন উনি বললেন যে রিসেন্টলি চ্যাট জিপিটি বা এআই এগুলোর মধ্যে একটা লেভেলিং করা হয়েছে, 6 লেভেল। সো লেভেলটা কি বলে যে ফার্স্ট লেভেল যেটা, এটা আমি বলছি এই কারণে যে যারা আমাদেরকে দেখছেন, আপনি একটু মিলিয়ে নেবেন আপনি এআই জানা নিয়ে কততম লেভেলে আছেন। তো বলছে ফার্স্ট লেভেলটা হচ্ছে যে আপনি এআইকে প্রশ্ন করলেন, লাইক চ্যাট জিপিটিতে আপনি একটা প্রশ্ন করলেন, উত্তর পাইলেন। যদি এই কাজটুকু আপনি করতে পারেন, আপনার লেভেল 1 কমপ্লিট। এটা যারা করছে এখন। লেভেল টু হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাকে বলা হয় লেভেল 2। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? মানে এআইকে নির্দেশ দিয়ে, সঠিক নির্দেশ দিয়ে যে আউটপুটটা আমরা পাই, এটা কি ওই নির্দেশনাটা কি বলছে প্রম্পট। তখন এই সঠিক প্রম্পট লিখে যদি কেউ উত্তরটা বের করতে পারে, তাদেরকে বলা হচ্ছে এই লোক হচ্ছে লেভেল 2-এর মধ্যে আছে। লেভেল 3-র ক্ষেত্রে বলা হয় আর একটু উপরে, কীরকম, লাইক আমার একটা চ্যাট জিপিটি ব্যবহার করি, আমি জেমিনি ব্যবহার করি, ক্লাউড ব্যবহার করি, আমি গ্রক ব্যবহার করি, মেটে ব্যবহার করি। সো এই যে অ্যাপগুলো আমার কথা বোঝে কিনা, আমাকে চিনে কিনা, আমাকে চেনানো, পার্সোনালাইজ করা যেটাকে বলছি আমরা, সেটিংসে গিয়ে আমাকে ফুললি পার্সোনালাইজ করিয়ে দেওয়া তাকে, এই লেভেলটা যারা করতে পারে তাদেরকে বলা হয় লেভেল 3 কমপ্লিট। লেভেল 4 এবার বলা হয় যে আপনি এগুলোকে ইউজ করে আপনি ডেটা অ্যানালিসিস করতে পারতেছেন, আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন, আপনি ভালো ভিডিও ক্রিয়েট করতে পারছেন, অথবা আপনার প্রয়োজনে আপনি এক্সেলকে অ্যানালিসিস করতে পারছেন, একটা ছবি ক্রিয়েট করতে পারছেন, একটা কন্টেন্ট জেনারেট করতে পারছেন। সো এই যে অ্যাপগুলো ব্যবহার করে যে আপনি সঠিক আউটপুটগুলো সঠিকভাবে আনতে পারছেন, এই লেভেলটাকে বলা হয় লেভেল 4। লেভেল 5 হচ্ছে এবার আপনি কিছু কিছু কাজ অটোমেশনে বিভিন্ন টুলস ব্যবহার করে করা। সো ওই কাজগুলো যদি করা যায় সেটা লেভেল 5, এবং ফাইনালি হচ্ছে লেভেল 6, যারা এজেন্টিক এআই, তখন আপনি এআইকে বানায় ফেলবেন আপনার একটা কর্মচারী, আপনার এজেন্ট হিসেবে সে কাজ করবে, ওইটা হচ্ছে লেভেল 6। তো এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সেলসে কাজ করি, স্যার একটু আগে আপনি বললেন যে এই যে স্মার্টফোন যারা ব্যবহার করে, তাদেরকে প্রায় 5.5 কোটি কৃষককে আমাদের সেলস অফিসার যদি কানেক্ট করতে চায়, তার জন্য একটা সহজ উপায় হচ্ছে এআইয়ের মাধ্যমে সে অনেক কন্টেন্ট তৈরি করে কৃষককে পাঠাইতে পারে, কোনো ভিডিও তৈরি করে পাঠাতে পারে, কোনো কন্টেন্টকে আলাদা করে করতে পারে, সে নিজে জানতে পারে, অনেকগুলো জায়গাতে প্রয়োজন। তো এই যে আপনি এখন মিনিমাম লেভেল 4 পর্যন্ত যাওয়াটা খুব জরুরি। একজন সেলস প্রফেশনালের মিনিমাম লেভেল 4। সো আজকে যদি আপনি লেভেল 4-এ না যেয়ে থাকেন, আস্তে 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 নিজেকে লেভেল 4-এ নেওয়াটা খুব জরুরি। এবং নেওয়ার জন্যে
ট্রেনিং ইজ ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি Right, এবং sir. এভাবে পারবেন, কারণ নিজে করতে গেলে আপনি পারবেন না, ভুল থাকবে কিছুই। রাইট স্যার। আরেকটা এই চ্যাট জিপিটি বলেন আর এআই বলেন, আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি একটা ফিল্ডে গিয়ে একটা উইড চিনছিলাম না, কোনো Okay. মতেই চিনতে পারছিলাম না। তার কিছু পাতা টাতা ছিঁড়ে গিয়েছে, পোকা খেয়ে ফেলেছে, তার ফ্লাওয়ারিংও হয়নি তখনও। আমি কোনো মতেই একটা অর্ধেক পাতা দেখলাম, তো আমি ওটা ছবিটা নিলাম, নিয়ে কমান্ড দিলাম যে এটা কি, আমাকে খুঁজে দাও। তো ওখানে একদম তার বোটানিক্যাল ক্লাস থেকে শুরু করে সব কিছু চলতি নাম সহ আমার চলে আসলো। তো আমি দেখলাম খুব ইজি। তো একটা অফিসার ধরেন আম, যদি যায়, বা আমি যখন সেলস হেড, আমি লিডার, আমি আমার ছেলেদেরকে ট্রেন করব, আমি যদি না জানি তাহলে আমি তাদেরকে ট্রেন করব কি করে? সুতরাং সবার জন্য কিন্তু এই মানে ডিজিটাল ইন্টিগ্রেশনটা ভীষণ জরুরি হয়ে গেছে এখন। মানে তাদেরকে লেভেল 4 সবাইকে করতে হবে, না হলে আপনি যদি এক স্টেপ বেশি না জানেন, তা আপনি আপনার ডাউন দ্য লাইনে কীভাবে সেটাকে মানে সার্কুলেট করবেন, বা সেখানে আপনি তাদেরকে ইন্টারেস্ট ক্রিয়েট করবেন কিভাবে? রাইট স্যার। সো আমরা যদি এআই থেকে স্যার এবার একটু আমাদের সেলসের যারা সুপারভাইজার তাদের কাছে একটু চলে যেতে চাই। রাইট। একজন সেলসের সুপারভাইজারকে আমরা এই লাইনে বলছি এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, এরকম করে বলি। সো এই যে প্রত্যেকটারই অলমোস্ট কাজ কাছাকাছি, এরিয়া ম্যানেজার বলি, রিজনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার। একজন এরিয়া ম্যানেজার বা জোনাল ম্যানেজার এই জায়গায় যাওয়ার আগে আমার একটা কঠিন প্রশ্ন স্যার। কঠিন প্রশ্নটা হলো, বিং এ টেরিটরি সেলস অফিসার, আমি কখন বুঝবো আসলে আমার প্রমোশনের সময় হয়েছে? আমার এমন কি কি আমার মধ্যে তৈরি হইলে বুঝবো যে ইয়েস আমার প্রমোশনের একটা টাইম হয়েছে? আপনি যদি আপনাকে তো সেলসের একটা স্কিল আপনাকে অর্জন করতেই হবে। রাইট। কাস্টমার ম্যানেজমেন্ট আপনাকে ভালো জানতে হবে, রাইট। ক্রেডিট ম্যানেজমেন্ট আপনাকে ভালো করে বুঝতে হবে, রাইট। এবং সেই সঙ্গে যদি আপনার লিডারশিপটা ডেভেলপ করে। কেমনে বুঝবো স্যার আমার লিডারশিপটা ডেভেলপ হচ্ছে, আপনি প্রত্যেক মানুষই কিন্তু একজন লিডার। রাইট। আপনি যদি আপনার প্রতি যে কতগুলো টুল কোম্পানি ইউজ করে, সেগুলোই আপনাকে লিডার করার জন্যে অ্যাক্সেলারেট করে। একটা হচ্ছে আপনার জব ডিসক্রিপশন, রাইট। আপনার কেপিআই, আপনার পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম, বা আপনার ধরেন আপনি যে ফার্মারদের সঙ্গে কাজ করছেন, তাদের সঙ্গে আপনার যে রেসপন্সিবিলিটি আছে আপনাদের সঙ্গে, সেটাকে আপনি কতটুকু পালন করছেন, রাইট। বা আপনি তার সেখান থেকে অ্যাকাউন্টেবল হচ্ছেন কি না। আপনি অ্যাকাউন্টেবল করা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি অ্যাকাউন্টেবল কি না। একটা কাজে দায়িত্ব নিচ্ছেন, সেটা আপনার আগে তো দায়িত্ব নেবেন, তারপরে তো অ্যাকাউন্টেবিলিটি আসবে। তো যখন সে দায়িত্ব নেয়, অনেকে দায়িত্ব নিয়ে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম হয়নি, কিন্তু যখন উত্তরটা ভালো মন্দ যা কিছু আপনি যখন নিজেই অনুভব করেন যে না আমি এটা ভুল করেছি বা এটা ঠিক করেছি, আপনার মধ্যে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করতেছে। এবং অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করা মানেই আপনার ওনারশিপ অলরেডি ডেভেলপ করে গেছে। রাইট স্যার। এবং ওনারশিপ ডেভেলপ করলেই আপনি যখন ওন করছেন ব্যাপারটা, তখনই কিন্তু আপনি লিড করতে শুরু করবেন, রাইট। যে আমি এটা করব, এইটা করলে এইটা হবে, এইটা হবে। তখন আপনি গাইড করতে পারবেন, লিড করতে পারবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার একটা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করছে। না তো ডিস্ট্রিবিউটার কাছে যাবেন, ডিস্ট্রিবিউটার যা বলবে আপনি শুনে চলে আসবেন, রিটেলার বলবে এটা হয়নি চলে আসবেন, ফার্মার বলবে আপনি এটা পারেন নাই চলে আসবেন। কিন্তু আপনার যদি প্রথমে আপনার রেসপন্সিবিলিটি বুঝতে হবে কি। রাইট। এসে আবার বসকে বলে বস দেয় নাই, হয় নাই, boss আপনি একটা পারবো না। আপনি অজুহাত খাড়া করতেই থাকবেন। Right. কিন্তু যখন আপনি অ্যাকাউন্টেবল হবেন, আপনার মধ্যে ওনারশিপ ডেভেলপ করবে, তখন কিন্তু আপনি আর পারবেন না এগুলো বলতে। তখন আপনি রিজন খুঁজে বের করবেন। এবং একটা লিডার কিন্তু সে কিন্তু সবসময় শুধু গাইড করে না, এইটা করো এইটা করো, সে কিন্তু নিজের মানে খুদ যেগুলো কি আছে সেগুলো খুঁজে বের করে সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করে, সেলফ মোটিভেটেড প্রচুর কাজ করে প্রচুর তারা। কাজ করে। তার মানে স্যার এর মধ্যে আমি একটা যে কোর্স করাচ্ছিলাম প্রফেশনাল সার্টিফিকেট ইন সেলিং স্কিলস, তো সেখানে আলামিন ভাই নামক এক ভদ্রলোক, উনি একটা বড় কোম্পানিতে আছেন, যে ভালো পদে আছেন, ডেপুটি ম্যানেজার অথবা ম্যানেজার পদে। তো উনি আমাকে প্রশ্ন করলেন, দীপ্তি ভাই একটা কঠিন প্রশ্ন আপনার কাছে। আমি বললাম কী কঠিন প্রশ্ন? তো বলে যে ধরেন আমি কখন বুঝবো আমার প্রমোশনের সময় হয়েছে? তো আমি ওনাকে 4টা কথা বলছিলাম, আজকে চাইলে আরেকটা অ্যাড করা যাবে। তো 4টার মধ্যে প্রথমটা বলছিলাম যে ভাই, প্রথম যখন আপনার কাছে টার্গেট আসলে আপনি ভয় পাবেন না, কারণ টার্গেট আপনার কাছে মনে হবে কোনো ঘটনা না, যদি এরকমটা ফিল আপনার কাছে আসে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার টিমকে, মানে আপনার নিজেরা তো করবেনই,
মাস শেষে আপনার টিমকেও কন্ট্রিবিউট করতেছেন, এক্স্যাক্টলি। যদি এরকমটা আপনার মধ্যে করার সুযোগ হয় তখন বলবেন এটা 2 নম্বর হইল। 3 নম্বর হইল যে আপনি কমপ্লেন করবেন না। না, এই যে একটু আগে বললেন স্যার ওনারশিপের কথাটা, ওনারশিপ আসলে কমপ্লেন তো আসে না। আসবে না। তো আপনি কথায় কথায় কমপ্লেন করা হচ্ছে না, হয় না, দেয় না, এই করে না, সেই করে না, এই যে এগুলো আপনার ইম্যাচিউরিটির একটা ব্যাপার। তার মানে আপনি ওনারশিপটা ডেভেলপ করে নাই ওই পদের থেকে আপার যাওয়ার আপার জন্য। উপরে যাওয়ার জন্য। 4 নম্বর হলো যে আপনি খেয়াল করে দেখবেন যে ম্যানেজমেন্ট যা আপনাকে অ্যাসাইনমেন্ট দেয়, আপনি কি এক্সাম্পল একটা ক্যাম্পেইন আসলো, এই ক্যাম্পেইন দিলে ম্যানেজমেন্ট বললে দেন আপনি কাজটা করতেছেন, নাকি নিজে থেকে নাকি আপনি proactively প্রোঅ্যাক্টিভলি কাজটা করতেছেন? যে ম্যানেজমেন্টটা দিল, আপনি প্রোঅ্যাক্টিভলি এটা অনেক ভালো করে ফেললেন। যদি এই সিনারিও আপনার মধ্যে ঘটে, তার মনে করবেন যে yes, আপনার মধ্যে ডেভেলপ হয়েছে। এবং ফাইনালি যদি ধরেন 5 নাম্বার, ধরেন বস কোথাও না, ইভেন বস পারতেছে না কোনো একটা জায়গায়, মাস শেষ, একটু শর্টেজ আছে, এই জায়গাটাকে আপনি এগিয়ে এসে বসের সেই দায়িত্বটা পালন করে নিজেও করতেছেন, অন্যদেরকে আপনি একটু একটু করে ইন্সপায়ার করতেছেন যে ভাই এই আপনি এটা করে দেন না, আমাদের তাহলে টিম একটা হয়ে যাবে। এই জিনিসটা যখনই তৈরি হবে তখন মনে করবেন ইয়েস, আপনি পরের Exactly. পজিশনে যাওয়ার জন্য আসলে রেডি হচ্ছেন। রেডি হয়েছে। এবং একটাকে দেখা যায় যে যারা মানে মানে কি বলি, যারা নিজেকে ডেভেলপ করছে তারা কিন্তু তার একদম শিডিউল জবের বাইরে গিয়েও কাজ করে, প্রচুর। প্রচুর কাজ করে, এবং দেখা যায় যে তারা ভালো হোক মন্দ হোক একটা কাজ করে আনে বলে স্যার এটা করেছে। আলটিমেটলি আপনার তখন বুঝতে হবে যে না, তার একটা লিডারশিপ ডেভেলপ করতেছে, কারণ সে Right. নিজের একটা দায়িত্ব নিয়ে কাজ করতেছে। রাইট। তখনই কোম্পানি তো চায় যে রাইট পিপুলকে রাইট প্লেসে করানোর জন্য। Right. এখন আমি যদি 10 বছর থাকি আর প্রতিদিনই আমার জব ডিসক্রিপশন ছিল সেটাই কাজ করি, তাহলে হবে কি, সেটা আপনার ওই মানে স্কুল মানে কি বলি যে রেগুলার ডিউটি পালন করার মতো হচ্ছে। সেখানে দারোয়ানও তো কাজ করে, যে সকালে আসলে গেট খোলে, রাত্রিবেলা বন্ধ করে, আর কোথায় যাবেন জিজ্ঞেস করে, তার বাইরে তো কিছু করে না। স্যার এখানে একটা বড় প্রশ্ন আসলো তাইলে, সেটা হলো অনেকে 3 বছরের একটা কনসেপ্টে কাজ করে যে একই টেরিটরিতে একজন সেলসের মানুষকে 3 বছরের বেশি রাখা উচিত না। এটা নিয়ে আমি আপনার এটা ইয়ে কি? সমর্থন করি, কারণ একটা হয় কি, সেলসম্যানের যে স্বভাব, এরা কিন্তু ওই দূরত্ব রেখে কাজ করে না। নেটওয়ার্ক পার্টনার অর্থাৎ রিটেলার বা ডিস্ট্রিবিউটরের সঙ্গে খুব ক্লোজ হয়ে যায়, ফ্যামিলির সঙ্গেও জড়িয়ে পড়ে, তার একটা বাড়ির একজন মেম্বার মতো হয়ে যায়। এবং বললাম না যে আমরা সেলসম্যানরা একটু কমফোর্ট জোনে খেলতে পছন্দ করি। ধরেন আমি যদি ফিল্ডে নাও যাই ঠিক মতো, হেড অফিসে ফোন করলে বলে হ্যাঁ উনি তো ফিল্ডে আছেন, আমার হলে উনি একটু অ্যাডভোকেসি করে দেন আর কি, আমার ফেভারে বলেন। তো এখন এটা হচ্ছে খাতিরের কারণ। আরেকটা হচ্ছে যে আমি জানি যে আপনার কাছে এই মুহূর্তে 10 লাখ টাকা বাকি আছে, আমি এটা না নিতে পারলে আমি নেক্সট সিজনে আপনাকে আমি প্রোডাক্ট দিতে পারছি না। আর আপনি আমার অথরাইজড ডিস্ট্রিবিউটর, আপনাকে যদি আমি না দিতে পারি তাহলে এই সেলটা আমি কোথায় দিব, আমি অন্য কোথাও দিতে পারছি না। কিন্তু আপনার সাথে আমার রিলেশন ভালো, আপনি আমাকে সময় মতো কিছু টাকা পয়সা ধার দেন, বা ধার দিয়ে ফেরত নিতে চান না, বা আপনার বাড়িতে ভালো খাওয়া দাওয়া আমাকে পাঠান, বা আমি আপনার সঙ্গে খুব ভালো একটা বন্ডিংয়ে চলে আসছি। এটা হয় কি 3-4 বছর পরে শুরু হয়, এটা দীর্ঘদিন থাকলে এক জায়গাতে একটা শিকড় গজিয়ে যায় ওখানে। আর একটা ব্যাপার হয় যে আমি মনে করি বসে বসে যে আজকে আমার সবই তো আমার মুখস্থ মার্কেট, ওখানে গেলে সেল হবে না, ওখানে গেলে তেমন একটা হবে না, ইত্যাদি ইত্যাদি করতে থাকে। আর নতুন ছেলে গেলে সে কি করে, সে জায়গাটা খুঁজতেও তাকে যেতে হয়, সে তোর ফোনে ফোনে কাজ সারতে পারে না, মার্কেটটা কোথায় কত দূরে তার একটু ইচ্ছা না থাকলেও যেতে হয়। স্যার যদি এই ট্রান্সফারটা করে, ধরেন আপনার কথা অনুযায়ী ধরেন এই যে 3 বছর পরে তাহলে একটা নতুন ছেলেকে দিব, আমি আগের জন ট্রান্সফার করে দিয়ে দিব, তাহলে কি ওই মার্কেটটা একটা আনস্টেবল হয় না? আনস্টেবল হবে না, কারণ আপনি তো আরেকটা টেরিটরি থেকেই ছেলেটাকে আনছেন। মানে আমার তো আরেকটা অভিজ্ঞ ছেলে অভিজ্ঞ আসতেছে। ছেলে আসছে এখানে, এবং কোম্পানি এমন কাউকে দিবে না যে ডিজাস্টার হয়, তারা কিন্তু হিসেব করেই দিবে তাকে ওখানে। এবং একটা ছেলে দেখবেন যে টেরিটরির কিছু গুণাবলী থাকে, হয়তো সে কিছুই শিখছে না, কিন্তু তার এমনি ওখানে সেল হয়ে যাচ্ছে কোম্পানির ইমেজে, প্রোডাক্ট ইমেজে, ফার্মারের কাছে যে মার্কেটিং যে কাজগুলো করেছিল প্রোডাক্ট প্রমোশনের, সেই রেজাল্টেই বিক্রি হচ্ছে। আমি কিছুই শিখছি না, আমি মনে করছি যে হ্যাঁ আমার জন্য এটা হচ্ছে। কিন্তু যারা টপ লিডার বসে আছে উপরে, তারা তো বুঝতে পারছে যে তাকে সরানো উচিত এখন। এই সরানোটা খুব ইম্পর্ট্যান্ট। এবং যখনই আপনি নতুন জায়গায় যাবেন, আপনার নতুন এনভায়রনমেন্ট, নতুন সিস্টেম, সব কিছু আপনাকে কিন্তু শার্প করবে। এবং আপনাকে একটা বড় দায়িত্ব নিতে হলে আপনাকে কিন্তু বিভিন্ন
ক্রস ফাংশনাল এরিয়ার কাজ আপনার অভিজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে, না তো sir. কিন্তু আপনি যদি একটা জায়গারই হয় তাহলে আপনি বড় দায়িত্ব পালন করতে পারবেন না। স্যার এটার সঙ্গে সায়েন্স কিন্তু আমাদেরকে তাই সাপোর্ট করে। গবেষণা যেটা বলে যে আমাদের ব্রেনের যে নিউরনাল ফাংশনগুলো, জি জি এই যে ক্রিয়েটিভিটিটা তখনই হয় বা ইনোভেশনটা তখনই তৈরি হয়, অথবা একটা ব্রেন তখনই অনেক বেশি স্ট্রং হয় যখন সে নতুন চ্যালেঞ্জে পড়ে। এক্স্যাক্টলি, আই রিপিট, নতুন চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ, এবং টাফ সিচুয়েশনে পড়ে যখন, তখন তার মধ্যে এই দক্ষতাটা বাড়তে থাকে, তার নিউরনাল ক্রিয়েটিভিটি অনেক আসে। ফায়ার হয় এবং তার মধ্যে অনেক স্ট্রংনেস বিষয়গুলো তৈরি হয়। এক্স্যাক্টলি। সো আমি যখনই আমার কমফোর্ট জোন থেকে বের হব এবং নতুন জায়গায় যাব, তখনই কেবল আমার মধ্যে এই যে আমার ব্রেনের স্ট্রেনদেন হওয়া, আমার ভিতরে যে সঠিক পোটেনশিয়ালিটিটা বের হওয়া, সৃষ্টিকর্তা আমার ব্রেনের ভিতরে প্রায় 86 বিলিয়ন নিউরন দিয়েছে। এই 86 বিলিয়ন নিউরন তখন কিন্তু ফ্লারিশ করার সুযোগ পাবে অনেক বেশি, এবং Exactly. তখন আমি নিজেই কিন্তু অনেক স্ট্রংলি কন্ট্রিবিউট করতে পারবো। সো একটা পরামর্শ আপনার পক্ষ থেকে স্যার আমরা পেস্টিসাইড সেক্টরকে দিতে চাই স্পেশালি, যে একই টেরিটরিতে 3 বছরের বেশি না রেখে ম্যাক্সিমাম 3 বছর, তারপরে আপনার প্রয়োজন মতো বিভিন্ন টেরিটরিতে আপনি যদি ট্রান্সফার করে করে তাকে অভিজ্ঞ করে নিয়ে আসেন, তাহলে একটা মানে ওই যে টেম্পারিং করা হবে তাকে, এবং পরে আপনি দায়িত্ব দিতে পারবেন ভালো, এবং ওই টেম্পারিং করা থেকেই আস্তে আস্তে আপনি ছেঁকে ছেঁকে ভালো ছেলে পেয়ে যাবেন। আর যারা পারবে না তারা তো ড্রপ আউট হবেই, তা আমার দরকার নেই, যারা ড্রপ আউট হবে সেখানে আগেই হয়ে যাওয়া ভালো। কারণ একটা ছেলে যদি 6 বছর একটা জায়গায় থাকার পরে আমি মনে করি যে অন্য জায়গায় দিলে সে পারছে না, তাহলে আমার তো লস হচ্ছে, আমার সময়টা নষ্ট হচ্ছে, আমার ইনভেস্টমেন্টও লস হয়েছে এবং তার জন্য লস। সুতরাং আর্লি টাইমে যদি একটা ছেলেকে হার্ডেনিং করিয়ে কোম্পানির বিভিন্ন সিচুয়েশনের বিভিন্ন প্রবলেম হ্যান্ডেল করার মতো করে নিতে হয়, তাহলে আমি বলবো ট্রান্সফার ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে স্যার, এবার যদি আমরা একটু লিডারদের কাছে আসি, যারা এরিয়া ম্যানেজার থেকে রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, একজন এরিয়া ম্যানেজার বা রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজারের টপ 5, এই পেস্টিসাইড কোম্পানিগুলোর টপ 5 কাজ তার কী হওয়া উচিত, যে 5টা কাজ করলে সে তার টিম পরিচালনা করে তাকে পারফর্মার করতে ওকে, পারবে? ভেরি গুড কোয়েশ্চেন, কারণ এইটা কেউ প্রশ্ন করে না। প্রশ্ন না করলে আমরা যেটা হয় কি, মোস্ট অফ দ্য কোম্পানি, আমি রিপিট করছি, মোস্ট অফ দ্য কোম্পানি সেলস ম্যানেজার বা তার ডাউন দ্য লাইনে যে ম্যানেজারগুলি আছে, যখন আমরা পজিশনে চলে যাই তখন আমি নিজেকে একটু সুপিরিয়র ভাবা শুরু করি। আমি কি হনুরে? হ্যাঁ, আমি একটু সুপিরিয়র ভাবা শুরু করি। আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল মাই কলিগস যারা জুনিয়র আছে, এটা ভাবা স্বাভাবিক বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমি ম্যানেজার হয়ে গিয়েছি বা আমার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, আমার গাড়ি পরিবর্তন হয়েছে, আমার মোবাইল বিলের অ্যামাউন্টটা বাড়ছে। বেড়েছে, সিলিংটা বেড়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি সেল হচ্ছে আমার ব্লাড, সেলটা না হলে আমার ব্লাড সার্কুলেশন থাকবে না। তো এই সেলটা কিন্তু কুড়িয়ে আনার একটা মেকানিজম। রাইট। লিডারদের কাজ হচ্ছে সেলটা করিয়ে আনা, তাকে পার্সোনালি সেল না করা তার কাজ না। কিন্তু আমি দেখেছি, আমি বহুবার এটা নিয়ে অনেক মানে রাগারাগিও করেছি, যে সবাই যখন হেড অফিস থেকে সেলস হেড গেলেন, তাকে ভাঙিয়ে জোনাল ম্যানেজার নিয়ে গেল, স্যার অমুক জায়গায় চলেন একটু সেল করে আসি, তাকে টেরিটরি অফিসারকে ইগনোর করা হলো ওখানে, যে বেসিক মানে একদম ডাউন দ্য লাইনে আছে সে, তাকে তার এরিয়াতে যাচ্ছি, তাকে নিয়ে গেছি সঙ্গে করে, কিন্তু স্যার সেল সেট আসছেন ঢাকা থেকে, ওনার সম্মানে কিছু সেল দিয়ে দেন। এই যে ডিস্ট্রিবিউটর একটা দিয়ে দিল সেল, বা মানে স্যার সেটা আমি একটু যদি বোঝার চেষ্টা করি, এক্সাম্পল আমরা কোনো একটা মার্কেট ভিজিটে গেলাম, আমার মার্কেট, trade আমি resource আবার নিয়ে- একটু প্রথম থেকে বলি, আপনি সেল সেট, বা আমি আর একটু নিচে থেকে আরেকটু আসি, আমি টেরিটরি অফিসার, আপনি আমার বস, এরিয়া ম্যানেজার বা রিজনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার। রাইট স্যার। আপনি আসলেন, আপনি এসেই আমাকে চেজ করা শুরু করলেন, এই সেল কত হয়েছে, সেল কত হবে বলো। কিন্তু সেল করার যে বিভিন্ন রকম ব্যাপার আছে, তাকে মেকানিজমগুলো শেখাতে হবে, সেইটা আমি কোচিংটা আমি করছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানে সেলসে সাকসেসফুল না হওয়া। কারণ সেলস লিডাররা সবসময় বলে, চলো আজকে তোমার টেরিটরি দেখবো, গিয়ে তাকে কোন ডিস্ট্রিবিউটারের কাছে যাবো, আজকে অমুকের কাছে যাবো, চলো যাই, গিয়ে এই ভাই অমুক, আজকে আমি আসছি, আপনি মাল তো নাই, কিছু বিক্রি, কিছু অর্ডার বুক করেন। তো এখন ধরেন আমি রিজনাল ম্যানেজার একটা কোম্পানির, আমার
আমাকে খুশি করার জন্য আমার ডিস্ট্রিবিউটর কাছে কিছু বাকিও পড়ে আছে, আউটস্ট্যান্ডিং আছে, যাতে ওইটা ধাক্কাধাক্কি না করে আমি কিছু অর্ডার নিয়ে নিলাম আপনাকে। তো আলটিমেটলি কী হলো, এই টেরিটরি অফিসার কিন্তু শিখলো না যে কিভাবে সেল করতে হয়। সেখানে সে তার বসকে শো করে বা বসের হ্যাঁ, নিজেই আমি সেল করছি। এবং একটা সে যদি টেরিটরি অফিসার সেলসটা যদি তাকে যদি শেখাতো তুমি সেল কল করো, কোথায় ভুল হচ্ছে আমি দেখব, রেকটিফিকেশন আসতো। কারণ সে তো জানেও না যে কীভাবে টেরিটরি অফিসার সেল কল করে। সে তো দেখলোই না, আমার বস আমারটা দেখলোই না, তার পারফরমেন্স দিয়েই সে সেল করে চলে গেল। আমিও খুব খুশি যে আমার বিক্রি হয়ে গেছে, আমি শিখলামই না কীভাবে সেল হলো। বা একটা প্রবলেম যদি হতো, হ্যান্ডেলটা কীভাবে করতে হতো সেটাও আমি শিখলাম না। এবং স্যার, তাহলে আমরা একজন ম্যানেজারের টপ 5 ফাংশনের মধ্যে কি কি ধরতে পারি? নাম্বার 1, তাহলে এক নম্বর একজন কলিগকে শেখানো, কোচিং করতেই হবে তাকে, কলিগকে কোচিং করা, কোচিং করতেই হবে। ভেরি গুড। গেল একটা। 2 নম্বর হচ্ছে তাকে শুধু কোচিং করালে রুমে করালেই হবে না, তাকে ফিল্ডে নিয়ে, মানে রিয়েল সিচুয়েশনে নিয়ে তাকে প্র্যাকটিক্যালি শেখাতে হবে, হাতে কলমে শেখাতে হবে। রাইট। আমরা যেটা করি, জয়েন করার পরের দিন 1 সপ্তাহের মধ্যে বলি আপনি সেল করে নিয়েছেন, দিস ইজ ইউর টার্গেট। এবং এইখানে একটা সেলসম্যানকে আমরা ডিস্ট্রয় করে ফেলি, কারণ সে কিছুই শেখে নাই। সে কয়েকবার ফেল করতে করতে তারপর মনে করে যে আমি পারছি না এটা। রাইট। তার মানে 2 নম্বর হচ্ছে তাকে হাতে কলমে একবার শেখাতে মার্কেটে গিয়ে শেখাতে হবে। হবে। 3 নম্বর স্যার এবার। 3 নম্বর হচ্ছে যে তাকে কেপিআই বা তার জব ডিসক্রিপশন অনুযায়ী কেপিআই বা পারফরমেন্স ইভ্যালুয়েশনটাকে রেগুলারাইজেশন আনতে হবে। রেগুলার না করলে সে যে কোথায় পিছাচ্ছে, কি করছে, সে নিজেও বুঝবে না। কেপিআই মিন্স কি পারফরমেন্স ইন্ডিকেটর, এবং এটা রিলেটেড থাকবে তার জব ডিসক্রিপশনের সাথে। রাইট। তার মানে একজন টেরিটরি সেলস অফিসার, ওর আজকে কি কি কাজ, এবং এটার মধ্যে এক্সাম্পল তার আজকে 10টা রিটেলার ভিজিট করার কথা, সে কয়টা ভিজিট করেছে, এই যে চেকিংটা বা মনিটরিংটা করতে হবে। এই মনিটরিংটা করে তার কেপিআইটাকে প্রতিনিয়ত তাকে আপডেট রাখতে হবে, কারণ দীর্ঘদিন হলে এটা গোজামিল হয়ে যায়। 3 নম্বর গেল। 4 নম্বর স্যার। 4 নম্বর হচ্ছে যে ওনার একটা সারপ্রাইজ ভিজিটের ব্যবস্থা করতে থাকতে হবে, যে আমি সবসময় আমরা জানিয়ে যাই এই আমি অমুক দিন আপনার ওখানে আসছি। এবং মোস্ট অফ দি কেসেস দেখা যায় টেরিটরি অফিসার যেখানে সে কমফোর্টেবল সেই সব জায়গাতে যায়, যেখানে সে আনকমফোর্টেবল বা প্রবলেমেটিক এরিয়া সেখানে কিন্তু যায় না। রাইট। যার ফলে আমার কিন্তু ওটা আস্তে আস্তে প্রবলেমটা বাড়তেই থাকে। আমার সেবাগে গিয়ে থেকে আমি দেখেছি যে যখন সিনিয়ররা হেড অফিস থেকে আসতেন, ওই শেষ মুহূর্তে জানতে পারতাম যে উনি আসছেন। সকালে হয়তো অফিস থেকে জানলাম যে উনি আসছেন, উনি আমার সঙ্গে আজকে ভিজিট করবেন। আমার কোনো মেকআপের কোনো স্কোপ থাকতো না, আমাকে একদম যা কিছু তাই দেখাতে হতো, এবং আমিও তাই করতাম। আমি প্লেনে ভিজিট করতাম, গাড়ি নিতাম না, গাড়ি নিলে তো ড্রাইভারদের সঙ্গে একটা লিঙ্ক থাকে, প্লেনে গিয়ে ওখানে নেমে ফোন করতাম যে আমি আসছি, আমাকে পিক করতে আসো। প্লেনে মিন্স স্যার, আমি বিভিন্ন জায়গায় যখন ট্যুর করতাম, ধরেন ঢাকা থেকে যশোর যাচ্ছি, ওকে, যশোর আরএমকে আমি বলবো না যে আমি কালকে আসছি, ওকে, আমি যশোরে নেমে বলবো যে আপনি কোথায় আছেন, তো এখানে আছি। আমার টেরিটরি অফিসে থাকলে ওই মোটরসাইকেলে আমি ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। স্যার, এটা কি এক ধরনের চোর পুলিশ খেলা হচ্ছে না? চোর পুলিশ না, এটা আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি জানিয়ে যান, আপনার সমস্ত যত ড্যামেজ আছে সবগুলো কিন্তু আপনার একটা চুনকাম হোয়াইট ওয়াশ করা থাকবে। এটা কি সবার ক্ষেত্রে আমার এরকম করা উচিত? সবার ক্ষেত্রে না, যেখানে আপনি মনে করবেন সেখানে। রাইট স্যার, আমার কাছে সেটাই মনে হয়, যেখানে আপনি মনে করবেন। সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে করলে তো আপনি তাহলে আপনার যে আপনি তাদের অথরিটি দিচ্ছেন না তো। রাইট। এখানে আপনার যে ওনারশিপ ডেভেলপ করার জন্য এখানে অথরিটি একটা দিতে হবে, সেটা আমার থার্ড পয়েন্ট এটা। থার্ড না ফোর্থ আসলাম, অথরিটি দিতে হবে তাকে। কারণ একটা সার্টেন এরিয়া পর্যন্ত তাকে একটা অথরিটি দিতে হবে, এবং সেই অথরিটিটা রিটার্ন থাকতে হবে। মুখে বললে হবে না, কারণ অনেক সময় আমি অস্বীকার করতে পারি যে না, এটা আপনার অথরিটি ছিল না। আমার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অথরিটি থাকতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, সে যদি উইক হয়, তাকে ট্রেন করে একদম মেইন স্ট্রিমে ফিরে আনার দায়িত্ব হচ্ছে আমার বসের। ওকে, তার মানে টেরিটরি ম্যানেজার বা আমাদের যিনি এরিয়া ম্যানেজার, তিনি তাহলে এখানে কিভাবে এই কাজটা করবে? উনি মোস্টলি একজন কোচের দায়িত্ব পালন করবেন। সেটা তো স্যার আমরা 1 নম্বর বললাম তো এই কোচের মধ্যে কোচ হবেন, উনি একজন গুড লিডার হতে হবে, ওনার ভালো লিডারশিপ থাকতে হবে। উনি ওনার ওই লিডারশিপ কোয়ালিটির মধ্যে যেমন ধরুন কাউকে অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি দিবেন, অ্যাকাউন্টেবিলিটি চেক করবেন,
অ্যাকাউন্টেবিলিটি চেক করার পর ওনারশিপ ডেভেলপ হলো কিনা সেটা ওয়াচ করবেন, করার পরে তাকে একটা অথরিটি দিয়ে তাকে ইন্ডিভিজুয়ালি কাজ করার মতো তৈরি করে ফেলবেন। রাইট স্যার, তার মানে যে আপনার 5টা বিষয়কে আমি একটু সামারাইজ করি। আপনি ফার্স্ট যেটা বললেন যে একজন লিডার এই লাইনের তার টিমকে কোচিং করাবে, ট্রেনিং করাবে, মানে মেন্টরিং করবে, করে তাকে তৈরি করবে। এক্স্যাক্টলি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে একবারে ফিল্ডে নিয়ে রিয়েল লাইফ, একটা আমার ফার্মারের সাথে কিভাবে কথা বলবে, একজন রিটেলারের সাথে কিভাবে সে কথা বলবে, এবং সেই কাজগুলো একবার দেখানোর পরে সে আবার এটাকে অবজার্ভ করে দেখবে, তাকে Exactly. মার্কিং করবে যে তার কোথায় ডেভেলপটা হচ্ছে। এই পয়েন্টে আমি একটা আপনি এক্সাম্পল দিব, এটা আপনি শেষ করেন তারপর আমি দিব। রাইট স্যার। 3 নম্বরে হচ্ছে তার প্রতিদিনের যে কাজের পারফরমেন্স ইন্ডিকেটরটা বা কেপিআইটা, এইটা তার কিরকম হচ্ছে না হচ্ছে এইটাকে দেখে তাকে মানে জানানো যে করা। ভাই আপনার আজকে এই ছিল, আপনি এই করেছেন, Exactly. এই যে তাকে এটা যে কালকে আপনি এই জিনিসটা দিলে কিভাবে যাবেন। 3 নম্বর গেল। 4 নম্বরে আপনি বলছেন স্যার কিছু অথরিটি দিতে হবে, পাশাপাশি আবার কিছু জায়গায় সারপ্রাইজ ভিজিট করতে হবে। এক্স্যাক্টলি। যে আপনি হঠাৎ করে গিয়ে দেখলেন অথরিটি যে আপনি ঠিকমতো চলছেন কিনা। রাইট, অথরিটি ঠিকমতো চলছেন কিনা সেই অনুযায়ী সারপ্রাইজ ভিজিট করা। হ্যাঁ, তবে এরকমটা যেন না হয়, কলিগ যেন মনে না করে যে আপনি চোর পুলিশ খেলতে যাচ্ছেন। কখনোই না। 5 নাম্বার স্যার, আপনি যেটা বললেন যে আপনার কোনো যদি উইক টেরিটরি থাকে সেখানে অ্যাজ এ ম্যানেজার আপনার দায়িত্ব হচ্ছে সেই জায়গাটাকে আরো ইন ডেপথ ঢুকে কিভাবে এটাকে উঠিয়ে নিয়ে আসা যায়, জয়েন্টলি কাজ করা। জয়েন্টলি কাজ করে ওই জিনিসটাকে আরো আপডেট করে নিয়ে আসা। মানে তখন হতে হবে যে আমি জয়েন্টলি হতে পারে, প্ল্যানিং হতে পারে, অনেক কাহিনী হতে অনেক পারে। স্ট্র্যাটেজি হতে পারে, মানে আপনি Right. তার একজন মানে বিগ ব্রাদার হিসেবে কাজ করবেন। রাইট। আমি উদাহরণ দিচ্ছি একটা, আপনাকে প্র্যাকটিক্যাল কিভাবে শেখাতে হবে। ধরেন আমি যখন প্রথম সেলসম্যানশিপে আসলাম, তখন আমার একজন বস ছিলেন, উনি আমাকে সেলিং স্কিলসের উপরে 7 দিন অফিসে ক্লাস করালেন, পরীক্ষা নিলেন সব কিছু। পরের দিন উনি আমাকে বললেন এর মধ্যে অর্ডার বুক কীভাবে করতে হবে এভরিথিং কিন্তু দেখিয়েছেন, বা আমাকে একটা রোল প্লে করে দেখাতে হয়েছে ওনাকে। উনি ওর উপর ওটাকে তখন রেকর্ড করে রাখছিলেন, একটা রেকর্ডার ছিল, রেকর্ড করে কি কি ভুল করছি না করছি সব দেখিয়ে দিয়েছিলেন। রাইট। হঠাৎ করে একদিন দুপুরবেলা বৃষ্টি হলো, আমি তখন বগুড়ায় পোস্টিং, শেরপুরে যেতে হবে। অনেকে আমাকে আমরা কোথাও যাব না এরকম একটা প্ল্যান আছে আমাদের। হঠাৎ করে মানে বৃষ্টি আসা মানে মানে ধানের তখন ট্রান্সপ্লান্টেশন শুরু হবে, এবং তখন ধানের একটা গ্র্যানুলার ইনসেক্টিসাইড দিতেই হয়, এটা নর্মালি দেয় সবাই। তো এটা বুকিং করার একটা মোক্ষম সময়। বস আমাকে বললেন যে চলো আমরা আজকে শেরপুরে যাবো ভিজিটে। আচ্ছা। কেন? আজকে তুমি প্র্যাকটিক্যালি সেল কল করবা, আমি ওটা দেখবো। আচ্ছা। আমি কিছু বলবো না তোমাকে, ওকে। আমি আমার দিকে তাকাবে না, কিছু করবে না, আমি তোমাকে পরে ফিডব্যাক দিব, তুমি হচ্ছে কী করো দেখবো। তো আমি Right. গেলাম ওখানে, আমি কিন্তু অর্ডার বুকটা সঙ্গে নিয়ে নাই, ওটা অফিসে ছিল, আমি তো রেডি ছিলাম না। তো তখন উনি আমাকে ফিরে এসে আমি সব করলাম, এভরিথিং ইজ ওকে। উনি আমাকে বড় করে একটা লাল কালি দিয়ে লিখে দিলেন যে অর্ডার বুক যেটা প্রথম দরকার সেলসম্যানের সেটাই নাই। আমি একটা কাগজে লিখে নিয়ে আসছিলাম। তো পরে আবার একটু আমাকে ক্রেডিট দিয়েছেন যে আমি ডিস্ট্রিবিউটর প্যাডে লিখছি আর কি, যে ওনার প্যাডে লেখা মানে কি যে এটা একটা অফিসিয়াল হয়ে গেল আর কি ব্যাপারটা। তো বলছে না এভাবে এটা একটা হয়েছে কিন্তু এটা করা যাবে না, যেগুলো দেখেছে। তো সুতরাং উনি কিছুই বলেন আমাকে, পরে ফিডব্যাক দিলেন, এই যে আমাকে প্র্যাকটিক্যালি দেখালেন, আমি এটা কোনোদিন ভুলবো না বা ভুলি নাই যে কি করতে হবে না করতে হবে। স্যার, স্যার থ্যাংক ইউ। আমরা প্রায় শেষের দিকে, আমরা আরেকটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হচ্ছে এই পেস্টিসাইডে টেরিটরির যারা দায়িত্বে আছে, সেলসের লোক, সেটা ম্যানেজার হোক আর যে লেভেলে হোক, তো টপ ম্যানেজমেন্ট থেকে তো অনেক সময় আপনারা অনেক সেলস মারাত্মক প্রেশার দেন। তো এই যে প্রেশারগুলো দিলে এইটা আসলে সেলসের মানুষরা এটা কিভাবে নিবে বা আসলে কিভাবে নেওয়া উচিত? এখানে এটা একটা চমৎকার প্রশ্ন। এটা আমরা যখন ফিল্ডে ছিলাম তখন আমাদের মনে এটা ছিল, কিন্তু পরবর্তীতে কিছু এক্সারসাইজ করতে করতে এটা মনে হচ্ছে আর কিছু না। আপনি যদি আপনার মার্কেট পটেনশিয়ালটা জানেন কি, তাহলে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ফিগারটাকে। ওকে। আমাদের নর্মালি যেটা হয়, এটা 99 বা 95% কোম্পানি যেটা করে, এটা টপ ডাউন বাজেট করে, আচ্ছা। উপর থেকে নিচে দিয়ে দেয়, এবং আমার কোনো ওনারশিপ থাকে না। আচ্ছা। আমি মনে করি এটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাইট। ধরেন আমরা ভলিউম বাজেট করতে থাকি, দিস ইজ টোটালি রং। আমি বলবো যে ভলিউম মানে আমি এত কার্টুন বা এত টন বিক্রি করবো আপনার এরিয়াতে, রাইট। ইটস টোটালি রং কনসেপ্ট। কারণ
আমাদের বাংলাদেশে এখন ম্যাক্সিমাম হলো 30% ট্রিটেড এরিয়া, টোটাল প্ল্যান্টেড এরিয়ার। ওকে, এক এক জায়গাতে 2-3 বার ট্রিটমেন্ট হয়, নাম্বার অফ অ্যাপ্লিকেশন বাড়ে বলে এত বাড়ছে, ইনসেক্টিসাইড বাড়ছে। কিন্তু বাকি যে আনট্রিটেড এরিয়া রয়ে গেছে, আমরা সেখানে যেতে চাই না। আমরা যদি একটু টেকনিক্যাল ভাষায় বলি, আমরা আমরা রেড ওশানে প্লে করছি, কিন্তু আমরা Blue ocean-এ ব্লু যাচ্ছেন। ওশানে আমরা যাচ্ছি না। রেড ওশান মানে এখানে হাঙর আছে, অর্থাৎ এখানে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে, তাদেরকে দেখে আমিও এনকারেজ হচ্ছি, আমি ওখানেই ব্যবসা করার চেষ্টা করছি। কিন্তু আমাকে সবসময় বড়রা তাদের প্রোগ্রাম দিয়ে, তাদের বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিয়ে আমাকে ডাউন করে ফেলে, এবং আমি দিন দিন ছোট হচ্ছি। কিন্তু আমি যদি যেখানে ব্লু ওশান মানে যেখানে ডলফিন আছে, অর্থাৎ যেখানে বড় জায়ান্টরা কেউ নাই, হাঙ্গর নাই, যেখানে আমি গেলে আমি ওখানে স্ট্যান্ডার্ড হব, আমি কারোর সাথে কম্পেয়ার, কেউ আমার সঙ্গে কম্পেয়ার করবে না অন্য কাউকে দিয়ে, আমি একদম মানে মোটামুটি ফাঁকা মাঠে খেলতে পারবো। আমার এই জায়গাতে আমরা যাচ্ছি না, এবং এই জায়গাতে না যাওয়ার জন্যে, অর্থাৎ নিউ মার্কেটে আমি যাচ্ছি না। তো এখন যদি আমি কখনই সাকসেসফুল হতে পারবো যখন আমার টোটাল টেরিটরি সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে। আর রাইট স্যার। যদি আমি বটম আপ বাজেট করি, দ্যাট ইজ গুড। বটম আপ মিন্স বটম হচ্ছে আমার লাইন্স, আমি টেরিটরি টেরিটরি অফিসার থেকে অফিসার আসবে। দিবে এরিয়া ম্যানেজারকে, এরিয়া Right. ম্যানেজার দিবে রিজনাল ম্যানেজারকে, রিজনাল ম্যানেজার সেখান থেকে কিছু কারেকশন করে দিবে জোনাল ম্যানেজারকে, জোনাল ম্যানেজার কয়েকটা নিশ্চয় জোনে ভাগ করা থাকবে, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, সবাই একসাথে করে তারা আসবেন সেলস ম্যানেজারের সাথে নেগোশিয়েট করতে, মানে ডায়ালগ করতে, বাজেটটা করতে। তাহলে হবে কি, আমি ধরেন একটা এরিয়াতে আমি মনে করলাম উপরে বসে, মানে হেলিকপ্টার ভিউতে দেখে মনে করছি যে টেরিটরি নন্দীগ্রাম, বগুড়া একটা কথা বলছি, এখানে গত বছরে 5,000 কার্টন বিক্রি হচ্ছে। এখানে আমি ঠিক আছে, এটা একটু ভালোই বিক্রি হচ্ছে, আমি এখানে 10% গ্রোথ দিয়ে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট, আপনি যদি এরিয়া ভিত্তিক করেন, ট্রিটেড এরিয়া ভিত্তিক করেন, আপনি যদি একটা আমি একটা, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে, এটা অনেক পরে শিখেছিলাম আমি। আমি যখন একবার জার্মানিতে বাজেট প্রেজেন্ট করতে গেলাম, আমি তখন মোটামুটি বড় বিগ শর্ট হেড অফ মার্কেটিং, আমাকে বলা হলো যে একটা নাটিভো নামে একটা প্রোডাক্ট ছিল, এবং সেটা রিসার্চ প্রোডাক্ট বায়ার ক্রপ সায়েন্সের, এবং অনেক দামি প্রোডাক্ট। আমি নিয়ে গেলাম, আমরা ওই টপ ডাউন করে নিয়ে গেছি যে প্রথম বছরে লঞ্চ করব, 1 টনের বেশি বিক্রি করব না, এটা দেখবো আস্তে আস্তে, ছোট ছোট স্প্লিট করে করে দিয়ে বুঝবো মার্কেটটা কেমন। আমাকে প্রথমে প্রোডাক্ট ম্যানেজার উনি বললেন যে আই অ্যাগ্রি উইথ ইউর বাজেট, জাস্ট টু ডিসঅ্যাগ্রি উইথ ইউ। হোয়াই? তো বললো যে নো, ইউ সেড 1,000 লিটার, আই মিন 1 KL, বাট হোয়াট ইজ ইউর বেসিক? হোয়াট ইজ ইউর বেসিক অফ ক্যালকুলেশন অফ ওয়ান? মানে ইট কোন ইট মে বি 1,000 লিটার, তুমি Right. 1,000 লিটার লিখছো, তুমি এটা 10,000 লিটার হতে পারে, বা 1,000 লিটারের কম হতে পারে। কোন ব্যাকগ্রাউন্ড থেকে তুমি আসলে কোন এটা? ব্যাকগ্রাউন্ড থেকে আসছো? তা আমি তো আর, আমরা বললাম যে মার্কেটের এই অবস্থা, বলছে নো আই ডোন্ট ওয়ান্ট, আমরা বিভিন্ন কথা বললাম, মার্কেটিং জার্গান যেগুলো থাকে আর কি, যে এইটা 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 এটা নিউ প্রোডাক্ট, নিউ, এখানে সিলেক্টিভ কাস্টমার দেখতে হবে। বলছে নো, বিজনেস মিন্স এক্সেল শিট, ম্যাথমেটিক্স, তুমি তুমি আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমি তো পারি নাই, আমি তখন বললো ঠিক আছে, কালকে তোমার তোমার এরিয়া জানা আছে, ট্রিটমেন্ট ফ্যাক্টর জানা আছে, প্র্যাকটিস জানা আছে? আমি, হ্যাঁ সব জানা আছে। তখন উনি আমাকে দেখালেন যে একটা ক্রপ ধরো, আমি বড় যেটা উইন্টার ক্রপ যেটাকে বলি আমরা, রাইস, এটা হচ্ছে একদম এনশিওর্ড ক্রপ, এটা হবেই হবে, ইরিগেশন দিয়ে করা হয়। 4.5 মিলিয়ন হেক্টর জমি এখানে। তো এখানে গাছ লাগালে কত পার্সেন্ট, মিনিমাম 80% জমিতে বায়োলজিক্যাল প্রবলেম থাকে। যে ভ্যারাইটি লাগানো হয় তার 80% গাছে বায়োলজিক্যাল প্রবলেম থাকেই। এখান থেকে ট্রিটমেন্ট কত হয়, কমপক্ষে এই বায়োলজিক্যাল প্রবলেম এরিয়ার 60% ট্রিটমেন্ট করে না, তো ধান বাঁচবে না। এখন ওই 60% এরিয়াতে আপনি কয়টা ট্রিটমেন্ট দিবেন? অ্যাভারেজ 1.5 দিতে হয়, কেউ 2টা দেয়, তো আমরা 3টাও দেয়, কেউ আমরা একটা 1.5 ধরি, তাহলে দেখা যায় কি আপনার টোটাল এরিয়া বিশাল হয়ে যায়। আপনার ওখানে নাম্বার অফ ট্রিটমেন্ট ক্যালকুলেশন হচ্ছে, নাম্বার অফ এরিয়া কভারেজ ক্যালকুলেশন হচ্ছে, আপনি প্রোডাক্টে কেন আসতেছেন, হোয়াই ভলিউম। দেখা গেল কি ওই প্রোডাক্ট আমার 1 টন আমি দেখিয়েছিলাম, ওটা প্রায় 12.5 টনের মতো আসতেছে ও ওখানে। মাই গড। তখন বলতেছে নাও ইউ ইউ অ্যাপ্লাই ইয়োর থিঙ্কিং, তুমি এখন তোমাকে দেখো, তুমি এই 12 টন আসছে, তুমি প্রথম বছরে কত পার্সেন্ট মার্কেট নিতে চাও?
তুমি কি Right. 5% নিবা না 7% নিবা না 10% নিবা। আর যদি তুমি তোমার টেরিটরি অফিসারকে বলো যে আমি তোমাকে আরও কিছু প্রমোশন কাজ বাড়িয়ে দিব, তোমাকে একটা সাপোর্ট দিব, কিছু সেলস অ্যাসিস্ট্যান্ট দিব, তুমি কত পার্সেন্ট নিবা, দ্যাট প্রপোজাল কামস ফ্রম দি ফিল্ড অফিসার। কারণ তার ওনারশিপ থাকবে এখানে। সে মনে করবে যে আমি এই বাজেটটা তৈরি করেছি, আমি এটা দিয়েছি, সুতরাং মাই রেসপন্সিবিলিটি টু অ্যাচিভ দিস। রাইট। তাহলেই তুমি পারবা। এবং তাই করে আমরা দেখেছি যে আমরা টপ ডাউন যখন করেছিলাম তখন আমাদের সব সময় বলতো স্যার এটা আপনারা দিয়েছেন, আমরা পারছি না করতে। এবং যখন আমরা বটম আপ করলাম এই কমপ্লেন অনলি 1% ছিল না, ওকে। যে তার ওনারশিপ আমরা এখান থেকে ডেভেলপ করাতাম। তার মানে একটা ক্লিয়ার কাট মেসেজ হচ্ছে, যারা আমরা হেড অফিসে আছি, টার্গেট সেট করছি, এই জায়গাটা যদি আমরা মানে বটম থেকে আমরা অ্যাপ্রোচটাতে আসি, যে আমরা নিচের থেকেই একটু ওনারা কীভাবে চাচ্ছেন তাদেরকে আমি একটু এডুকেট করবো যে সে একটা টার্গেট সেট করার ক্ষেত্রে কী কী জিনিসকে কনসিডার করবে। যদি ওইখান থেকে যদি টার্গেটটা আসে এবং এটার সঙ্গে ডায়ালগ হয়, তখন ওই টার্গেটটার ফিল্ড কলিগরা প্রেশারটা মনে করবে না, বরং সেটা ওন করবে, এক্স্যাক্টলি নিজের মনে করবে যে আমি তো দিয়েছি এটা। এক্স্যাক্টলি। এই ফিল্ডটা তখন তাকে কিন্তু অনেক বেশি পরিমাণ ড্রাইভ দিতে হেল্প করবে। কারণ তার একটা যে ওনারশিপটা ডেভেলপ করবে, আপনি চিন্তা করতে পারেন, আমি কথা বলে দেখেছি একটা যে ছেলে আগে কথা বলতে পারতো না, তার মধ্যে না একটা স্পার্ক চলে আসে যে হ্যাঁ আমি বলি আপনি এটা পারবেন, পারবো না কেন স্যার, আমি এটা, আপনি যে ফর্মেট, এটা একটা ফর্মেট আছে মানে পটেনশিয়াল ম্যাট্রিক্স ফর্মেট, ওই ফর্মে আমি এগুলো করে দেখছি। আমরা করতাম কি, আমরা সমস্ত সেলসের যেগুলো ইনফরমেশন আমরা ওগুলো ব্লক করে দিয়ে তাকে ইনপুট দেওয়ার জায়গাটা আমরা ওপেন রাখতাম সেলটা, ওখানে শুধু ইনপুট দিত সে। দেখা যেত সে অটোমেটিক, সে নিজেই তাজ্জব হয়ে যেত যে এত মার্কেট। তখন সে অর্ধেক যদি প্রোডাকশন করে, তাহলে দেখা আমি কিন্তু হেড অফিস থেকে করলে, টপ ডাউন করলে আমি অর্ধেকও করতাম না, আরও কম করতাম। কিন্তু সে তখন দেখতেছে এত মার্কেট, সে অর্ধেক করলেও তার মধ্যে একটা নিজস্ব একটা ওনারশিপ ডেভেলপ করে, যেটা আমি করবো। এখানে আর দুটো, আপনি আর একটা, যখন এরকম প্রশ্নটা আমার চান্স দিয়েছেন, আমি আরও দুটো পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে আরেকটা আছে আমাদের ফর্মুলা, রিচ উইথ ডেপথ মার্কেট শেয়ার, এটা আমরা বলি। রিচ হচ্ছে আমি যদি জানি বিগ কোম্পানি কত পার্সেন্ট মার্কেট কভার করছে রিটেলার দিয়ে, ধরেন আমি যদি এটা জানতে পারি, এটা কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার। টেরিটরি অফিসারকে দিয়ে করাতে হবে, তোমার ইনপুট তুমি নিয়ে আসো, আমার সঙ্গে বসো, এটা তার ইমিডিয়েট লিডার তার সঙ্গে করবে, তার ল্যাপটপে বসে তার মার্কেট রিচ কতটুকু, মানে 100 জন রিটেলারের মধ্যে আমি কতজনের কাছে 1 টাকা পণ্য নিয়েও পৌঁছেছি আমার মেসেজ, সেটা তার রিচ। এটা তখন সে বুঝতে পারবে যে আমি কোথায় আছি। কিন্তু আমি মনে করছি অনেকের কাছে আছি, কিন্তু আমি দেখা গেল আমার রিচ 20%ও না। বাট একটা কম্পিটিটিভ মার্কেটে যদি আপনি 40%-এর বিলো রিচ থাকেন, আপনি ব্যবসাটা করবেন কোথায়? সেকেন্ড কোশ্চেন আসে, আমি জানি না যার সঙ্গে আমি ব্যবসা করছি তার মার্কেট কন্ট্রোল কতটুকু। দেখা যায় কি, এটাকে আমরা বলছি যে তার উইথ বা তার স্ট্রেংথ। যে ধরেন আমি 20টা রিটেলের সাথে কাজ করছি, আর অন্যদের সাথে করছি না, মনে করছি এরা কম্পিটিশনের ব্যবসা করতেছে, কিন্তু এই 20 জনের মধ্যে 10 জনের কাছে আমি খুব যাই, কারণ তারা একটু উইক যখনই হয় তখন আপনাকে একটু খাতির করবে, স্যার আসেন, চা খান, গল্প করি ইত্যাদি। আমিও কমফোর্ট জোনে প্লে করতে পছন্দ করি, কিন্তু আমার ধারণা নাই যে এরা মাত্র 20% বিজনেস বা বিলো 20% বিজনেস ওই মার্কেটের তাদের কন্ট্রোলে আছে। 80% বিজনেস কন্ট্রোল করতেছে অন্য লোকরা। হয়তো দেখা যায় নাম্বার অফ রিটেলার অনেক কম, 7-8 জন মিলে 80% বিজনেস কন্ট্রোল করতেছে। অর্থাৎ ওই বিজনেসের 80-20 ফর্মুলা, প্রিন্সিপাল। এখন আপনি যদি ওই ক্যালকুলেশনটাও না করেন, ওই জন্য বললাম যে ডিজিটালি আপনাকে ইন্টিগ্রেট হতে হবে, না তো হবে না। কারণ আপনি এটা মুখে মুখে করলে হবে না। আপনাকে, আমার ওই জার্মান বসের কথা এখনো মনে আছে, তখন থেকে আমি শুনছি যে এক্সেল ইজ দ্য মাদার অফ বিজনেস। এক্সেল ইজ দ্য মাদার অফ বিজনেস, স্প্রেডশিট ইজ দ্য মাদার অফ বিজনেস, এটা উনি আমাকে বলেছিলেন। এবং আমি এটা দেখছি যে আপনি এটা স্প্রেডশিটেই করবেন, ইভেন না পারলে আপনি ক্যালকুলেটারেই পারবেন যে 100 টাকার বিজনেসে আমি যাদের সঙ্গে আছি তারা কত পার্সেন্ট কন্ট্রোল করতেছে। দেখা যাবে যে আমার বিজনেস একেবারে ইনসিগনিফিক্যান্ট কন্ট্রোল হচ্ছে, তাহলে আমাকে এদেরকে ত্যাগ করতে হবে, আমাকে স্ট্র্যাটেজি নিতে হবে আমাকে ওদের সঙ্গে যাওয়ার। এবার আসেন কোম্পানির, আপনি আরএম, আমি আপনার ভালো সেলসম্যান, আমি বলছি স্যার আমাকে যদি এই সেল মেনটেন করতে হয় আমাকে এই ফান্ড দিতেই হবে,
ওকে, প্রমোশনাল ফান্ড ইত্যাদিতে দিতে হবে, আপনাকে আসতে হবে। কিন্তু রাইট, ফর ইয়োর কেস, মানি, টাইম, এভরিথিং ইজ লিমিটেড। ডেফিনেটলি, আপনি ইভেন আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা আপনার আন্ডারে যে টেরিটরি হচ্ছে সবাইকে উঠিয়ে আনা, সবার ইকুয়াল রেজাল্ট হচ্ছে আপনার পারফরমেন্স, রাইট, তাই না? রাইট, তো এখন আপনি যদি আমাকে সব দিয়ে ফেলেন, আমি প্রেশার দিচ্ছি, আমি আপনাকে ব্ল্যাকমেলিং করছি যে স্যার আমার সেল রাখতে গেলে আপনাকে এগুলো দিতে হবে, আমি দিচ্ছি। কিন্তু আপনার কাছে যদি ওই ইনফরমেশনটা থাকে যে কতজন রিটেলার আপনার প্রোডাক্ট আসলে ফিরিয়ে দেয় হুম, বা অন্য প্রেসক্রিপশনকে অ্যাকনলেজ করে, রাইট, এই জিনিসটা যদি আপনার কাছে জানা থাকে, ওটাও আপনার ওই ডাটা থেকেই পেয়ে যাবেন, ওই রিচ উইথ ফর্মুলা থেকে পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি ওখানে প্রমোশন কাজ বাড়াবেন। আমার এখানে Right. দরকার নেই, কিন্তু আপনি ধরেন আরেকজনের কাছে এটা বাড়ালে আপনার টার্নওভারটা বেশি হচ্ছে, absolutely, তো সবারটা মিলে তো আপনার। yes, কিন্তু আপনি যদি আমার কাছে দেন, এটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে, টাইমের ওয়েস্টেজ হচ্ছে, মানির ওয়েস্টেজ হচ্ছে, কারণ আমার তো এখানে বিক্রি হবে, হবে। মার্কেট ইজ ডেভেলপড, ধরে রাখার জন্য কিছু মেনটেন করতে হবে। কিন্তু যেখানে আমার নাই, আপনি যদি এই আপনার এই লয়্যালটিটা, ডিস্ট্রিবিউটার লয়্যালটি লেভেলটা কত আপনার জানা থাকে বা রিটেলারে, তাহলে আপনি ওই ফান্ডটা আরেক জায়গায় জুডিশিয়াস ইউজ করতে পারেন। রাইট স্যার, তার মানে আপনার রিচ উইথ ডেপথ, ডেপথ, এটা জানতেই হবে, এইটা জানা মার্কেটের। খুব জরুরি। সো আপনার এই যে টার্মগুলো ইউজ করলেন, এখন ধরেন একটা ছোট কোম্পানি বা যারা গ্রোয়িং করছে, ছোট কোম্পানি না, গ্রো করছে, গ্রোয়িং কোম্পানি। তো আপনি তো স্যার এই মুহূর্তে যতটুকু জানি সেলস লিডারশিপ একাডেমির সিইও হিসেবে আছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ফিউচার আইকনের একজন কনসালটেন্ট। সো আপনাকে যদি কেউ অ্যাজ এ কনসাল্টিং রোলে তাদের কোম্পানির এই যে সেলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে চায়, সেক্ষেত্রে কি আপনি আসলে তাদেরকে এরকম সার্ভিস দেন কিনা? আই লাভ টু, কারণ আমি দিয়েও থাকি। আমার কিছু কিছু লোকের সাথে কথা হয় যে কীভাবে, শুধু আমার এই ইন্ডাস্ট্রি না, আমরা অন্য কোনো জায়গাতেও বিভিন্ন লোকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে বা কাজও হবে, আরও হবে, যে আমরা আসলে সেলস প্রিন্সিপালটা মোটামুটি একই সব দিকে। হয়তো আপনার কাস্টমার ক্যাটাগরিটা বিভিন্ন বা ফিল্ডটা ভিন্ন, কিন্তু প্রিন্সিপালটা একই। রাইট, তো আপনার এই জিনিসগুলি যদি আপনি, আমি বলবো যে কোনো লিডার থেকে শুরু করে সেলস অফিসারও যদি ধরেন, অনেক কোম্পানি এখন ইমিডিয়েট অফিসারকে এই ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য এগ্রি করবে না, যদিও এই ইনভেস্টমেন্টটা কিন্তু তার জন্য একটা ফিউচার ইনভেস্টমেন্টের না একটা। স্যার, এখন আমি যদি গ্রো করতে চাই, ইনফ্যাক্ট আমরা তাহলে তো করতেই বিভিন্নভাবেই হবে। করি। আমি ধরেন অনেকে দেখা গেছে যে 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে হায়ার করে একজন বড় সিইও নেয়, কিন্তু আলটিমেটলি ড্রপ খাচ্ছে। তো এখন ওই কোম্পানিতেই যদি আপনি অ্যাজ এ কনসাল্টিং রোলে উইকলি একদিন টাইম ওরকম দেন, সেক্ষেত্রে কি সেই কোম্পানির ডেভেলপমেন্ট হবে কিনা? আমার প্রশ্ন ডেফিনেটলি সেখানে। এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি কনসালটেন্ট, যে আমি হই বা যে কেউ হোক না কেন, রাইট, এখানে তার একটা লিবার্টি থাকে, সে একদম ডাউন দ্য লাইন থেকে শুরু করে টপ লিডার সবার সঙ্গে ইকুয়ালি ম্যাচ করতে পারে, রাইট, কথা কারণ সে তো বলতে আর পারে। চাকরি করে না। চাকরি করে না, সে রাইট, ফ্রিল্যান্স। তখন অ্যাবসলিউটলি, তখন হয় কি, সে সমস্ত কিছু সেলস অফিসারের দুঃখ, মিড লেভেলের দুঃখ, টপ লেভেলের প্রেশার সব কিন্তু বুঝতে পারে। রাইট, বোঝার পর তার এক্সপেরিয়েন্স দিয়ে সে একটা প্রপোজাল তৈরি করে বা সলিউশন তৈরি করে, সলিউশন 1, সলিউশন 2, সলিউশন 3। এখন কোম্পানির অ্যাবিলিটি অনুযায়ী তখন সেটা এক্সিকিউট হবে। এক্সিকিউট করতে পারে। আর একটা হচ্ছে যে আমি বলবো যে এই টপ লিডারদের থেকে শুরু করে বা অ্যাটলিস্ট রিজিওনাল ম্যানেজার পর্যন্ত, এই কতগুলো আমি যে টার্ম যেগুলো ইউজ করেছি, একটা হচ্ছে ধরুন মার্কেট পটেনশিয়াল ম্যাট্রিক্স বা বিজনেস এক্সেলেন্স যে অ্যাক্টিভিটিগুলো আছে বা এই রিচ উইথ ডেপথ, এগুলি শেখার জরুরি। এটা শিখলে তার, এবং বাজেট প্রসেসিংটা, যে মানে বটম আপ বাজেট কিভাবে প্রসেসিংটা, করতে হয়? এটা করলে হবে কি, সেই সঙ্গে আর বলবো যে ক্রেডিট ম্যানেজমেন্টটা, আমরা ক্রেডিট আমরা ম্যানেজমেন্ট, কিন্তু ক্রেডিট ছাড়া ব্যবসা হচ্ছে না, কিন্তু ক্রেডিটকে আমরা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট দিচ্ছি। আমরা কোনো মতে কোম্পানির প্রোডাক্ট দিয়ে যাচ্ছি, তারপরে টাকা ওঠানোর সময় আমার আর যন্ত্রণার শেষ নাই, আমার কোম্পানির কাছে মুখ নষ্ট, আমার চাকরি নিয়ে টানাটানি, আমার ডিস্ট্রিবিউটরের ব্যবসা ওখানে বন্ধ, একদম হচপচ অবস্থা। তো আপনি যদি ক্রেডিট ম্যানেজমেন্টটাকেও ঠিকমতো একটু প্রফেশনালি শিখে নেন বা তার স্টেপগুলো জেনে নেন এই কনসালটেন্টের মাধ্যমেই, কারণ কনসালটেন্ট যারা হবেন, আমার মতো বা আরও যারা আছেন, তারা কিন্তু দীর্ঘদিন এই কাজ করতে করতে তাদের একটা ফিল্ড এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সে যত বড় কনসালটেন্ট হোক না কেন, তার মানে ফিল্ড এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়ে গেছে। এবং কোথায় যে
প্রবলেম আছে সেটা কিন্তু লুফলটা আছে সে বলতে বুঝতে পারে। পারে। তো এইগুলো করলে, ট্রেনিংগুলো Right, sir. নিলে আমি বলবো যে যারা পেস্টিসাইড কোম্পানির মালিক আছেন বা যারা সাফার করছেন তার মার্কেট নিয়ে, তার মার্কেট ডেভেলপমেন্ট, তার সেলস এনশিওর করা, তার প্রফিট এনশিওর করা, সাস্টেনেবল গ্রোথটাকে মেনটেন করা Credit এবং realization. ক্রেডিট রিলেশন সবগুলো মিলেই তার সাস্টেনেবল একটা বিজনেস ভলিউম আসবে, তাহলেই সম্ভব। না Okay. হলে কিন্তু ওই সেলস ম্যানেজার ভয়ে কিছু বলবে না সিইওকে। স্যার আমরা তাইলে আপনার সাথে মানুষ যদি কন্ট্যাক্ট করতে চায়, যে কনসালটেন্ট হিসেবে যদি কেউ আপনাকে হায়ার করতে চায়, আমরা আপনার ডিটেলসটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সো যদি কেউ চায় আপনারা নিতে পারবেন স্যারকে। সেক্ষেত্রে আপনার সেলস ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট, আপনার কোম্পানির স্ট্র্যাটেজিক ভিউ, দেন হচ্ছে ক্রেডিট রিয়েলাইজেশন, লিডারশিপের অ্যাসপেক্ট, অ্যাট দ্য সেম টাইম ট্রেনিং করানো। আপনি মনে করছেন না কনসালটেন্ট অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করানো, সেলস ট্রেনার, সেলস লিডারশিপ ট্রেনার, সো এই জায়গাগুলোতে আপনি কাজ করতে পারবেন। ডেফিনেটলি। স্যার আমার লাস্ট প্রশ্নটা, আপনি তো সেলস লিডারশিপ একাডেমিতে আছেন জি, জি। অ্যাজ এ সিইও। জি, সেলস লিডারশিপ একাডেমি আসলে কার্যক্রমটা কী কী? অ্যাকচুয়ালি সেলস লিডারশিপ একাডেমিটা এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি আমি বলবো। বাংলাদেশের পার্সপেক্টিভে অবশ্যই, বিদেশেও এটা আরও বেশি জনপ্রিয়, আমাদের এখানেও ক্রমে ক্রমে বেশ ভালোই জনপ্রিয় হচ্ছে। এখানে একটা ছেলে, ধরেন ইন্ডিয়াতেও আছে, যে সেলস শুরু করার আগে সে একাডেমি থেকে একটু শিখে আসে। তো আমরা যেমন নার্সিংয়ে, নার্স হওয়ার আগে একটু নার্সিং একাডেমি থেকে শিখে আসে, যে হাতে কলমে শিখে আসে। তো আমার এই একাডেমির মাধ্যমে যারা সেলস ন্যাক যাদের আছে, তাদের ওই ন্যাকটাকে আরও প্র্যাকটিক্যালি কীভাবে শার্প করা যায় সেটা চেষ্টা করি আমরা। এটা বিভিন্ন গ্রেডের, আমরা বিভিন্ন রকম সেলস লিডারশিপ ট্রেনিংয়ের অফার করে থাকি। যারা একদম বেসিক শুরু করতে যাচ্ছেন বা যারা চাকরি করতে যাচ্ছেন বা করছেন, এনাদের জন্য আমাদের প্রফেশনাল সার্টিফিকেট ইন সেলস স্কিলস আমরা একটা অফার করছি কোর্স। ওকে, এটা একদম বেসিক যে হবে। যারা মিড লেভেলে আছেন রাইট স্যার। তাদের জন্য আমরা করছি যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সেলস লিডারশিপ। যারা রিজন ম্যানেজার বা এরিয়া ম্যানেজার আছেন তাদের জন্য একটু আপগ্রেড ভার্সন এটা। আর যারা আরও টপে আছেন তাদের জন্য এমবিএ ইন সেলস লিডারশিপে আমরা একটা প্রোগ্রাম শুরু করব খুব রিসেন্টলি। ওকে, সেটা আমরা সামনে সামনে পাবো। এবং আনতে এটা চাই। আমি বলবো যে সেল আসলে অনেকে বলেন যে সেল একটা ইন্টারনাল কোয়ালিটি, কিন্তু কোয়ালিটি থাকলেই হবে না, সেটাকে আপনার শার্প করতে হবে। আপনার এইজকে, আপনার সেলস কোয়ালিটিকে বা সেলস ক্যাপাসিটিকে যদি তার এইজকে আপনি শার্প করেন, তাহলেই কিন্তু আপনি পারফরমেন্স দিতে পারবেন। কারণ মার্কেট এখন অনেক কম্পিটিটিভ এবং আপনার কাস্টমার আগে যেমন ছিল, আপনার কাস্টমার কোনো কোশ্চেন করতো না, এখন কাস্টমারের বার্গেনিং পাওয়ার অনেক বেড়েছে, তার মানে সোর্স অফ ইনফরমেশন অনেক বেশি এবং তার অনেক কিছু আর একটা কাস্টমার বিভিন্ন কোম্পানির মানুষকে ফেস করছে, সে কিন্তু নিজে অনেক কিছু জানছে একসাথে। সুতরাং আপনি যদি আপনার সমস্ত এজকে শার্প করে না নিয়ে আসেন, তাহলে আপনি কিন্তু ওখানে দাঁড়াতে পারবেন না। রাইট স্যার। যারা আমাদেরকে দেখছেন ভিউয়ার্স, আমরা স্যারের একটা বিষয় আপনাদেরকে এর আগে বলি নাই, একটু মনে হচ্ছিল বলা দরকার, যেহেতু উনি কনসালটেন্ট রোলের কাজ করেন। সেটা হলো এই ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেডে উনি যখন জয়েন করেছিলেন, তখন ম্যাকডোনাল্ডের বিক্রি ছিল 70 কোটি টাকা, 76 কোটি টাকা, যেটা 6 মাসের ব্যবধানে এই সেলসটাকে প্রায় 150 কোটিতে উনি নিয়েছিলেন। রাইট স্যার? জি, সো এই যে 76 কোটি থেকে 6 মাসের মধ্যে 150 কোটিতে নেওয়া, এটা নট এ ম্যাটার অফ জোক। এটা কিন্তু অনেকগুলো বেশ, এই যে স্যার যে কথাগুলো বললেন, এখানে আমি potential add করি। metrics, তারপরে রিচ উইথ ডেপথ। এগুলো সব করার পর আমার আরেকটা হেল্প করেছিল ছেলেরাই। ওকে, তারা কিন্তু টপ ডাউন বাজেটকে আমরা ওই সময় এক্সিকিউট করেছিলাম। যে আগেটা ছিল টপ ডাউন, আমরা ওই 6 মাস পরে যখন আবার ঠিক করলাম যে করতে হবে, রিভাইজ করতে, বটম আপ করলাম, ছেলেরাই বাজেট দিয়েছিল। রাইট। তার মানে আপনি ওইখানে একটা পর্যায়ে এটা বটম আপ থেকেই নিয়েছেন। বটম So, আপ নিলাম। ওনার সাকসেস স্টোরি আছে। আই বিলিভ আজকে আমরা যারা দেখেছি তাদের প্রত্যেকেরই এই সেশনটা অনেক কাজে লাগবে, এবং আই বিলিভ এটা আপনি কাজেও লাগাবেন। স্যার লাস্ট কোনো যদি আপনি এই সেক্টরের মানুষের জন্য কিছু বলতে আমি এই চান? সেক্টরের মানুষের জন্য বলবো যে আহ, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোন লেভেলে আছেন, বা আপনি যে পজিশনে থাকেন না কেন, যে আপনার কিন্তু জানার যদি ইচ্ছা না থাকে, কোশ্চেন করে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটুকু জানবো বা আমাকে আরও জানতে হবে, প্রত্যেকেই জানতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর যখন আপনার জানার ইচ্ছাটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ব্লক হয়ে গেলেন। আর এগ্রিকালচার মার্কেটটা আমি বলবো এখানে নলেজ ইজ ফার্স্ট, এবং তারপর হচ্ছে সিনসিয়ারিটি। আপনি সিনসিয়ারিটি আসবে আপনার ওই ওনারশিপ থেকে,
লিডার ওনারশিপ না হলে আপনার সিনসিয়ারিটিও আসবে না। আর যদি আপনার নলেজ থাকে, প্রোডাক্ট নলেজ থাকে, আপনার মার্কেট সম্পর্কে জানা থাকে, আপনার তখন আপনার যে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন, রাইট এবং তখনই আপনার সাকসেস স্টোরি আসবে, রাইট তাছাড়া আসবে না। তাহলে আপনার চাকরি করা হবে, কিছুদিন পরে বলবেন আমি প্রমোশন পেলাম না, ওই যে আপনার ওই কলিগের মতো, যে কেন প্রমোশন পেতে কী কী গুণ লাগবে। কারণ আপনি কয়েকদিনে প্রমোশন পাবেন, আপনার অ্যাক্টিভিটি দিয়ে আপনি কিন্তু ওটা এনশিওর করে ফেলবেন। রাইট স্যার। সো ডিয়ার ভিউয়ার্স, যারা এতক্ষণ আমাদেরকে অনেক সময় নিয়ে দেখেছেন, সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে এই ভিডিওটা আপনি কমপক্ষে 5 বার দেখবেন। কেন? একবার দেখলে একটা জিনিস ঢুকবে, দ্বিতীয়বার আরেকটা জিনিস ঢুকবে, তৃতীয়বার আরেকটা জিনিস, এরকম করে মানে যতবার দেখবেন ততই আপনার মধ্যে অনেক সমৃদ্ধ হবেন আপনি। অ্যাট দ্য সেম টাইম এই ভিডিওটা যে সকল মানুষের জন্য উপকারী আপনার কাছে মনে হয়, আপনাদের পেস্টিসাইড রিলেটেড যত কলিগরা আছেন, প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা জায়গায় আপনি শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে ওই মানুষটা যদি উপকার হয়, এটার জন্য কিন্তু আপনিও সওয়াব পাবেন। সদকা জারিয়া যেটাকে আমরা বলি, রাইট? আমরা যারা মুসলিম ধর্ম প্র্যাকটিশনার, তারা আসলে এটাকে অনেক ফলো করি। এবং এই ভিডিওটা যদি আপনার নিজেরও কোনো কাজে লাগে, আপনার নিজস্ব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে, গ্রুপ থাকে, আপনি জাস্ট ডাউনলোড করে পোস্ট করেন, কোনো ব্যাপার না, এটা কিচ্ছু করতে হবে না, আমাদের এটাতে কোনো কপিরাইট নাই। সো আপনি এই ভিডিওটা আপনার মতো করে ইউজ করতে পারবেন কারণ আমরা চাচ্ছি যে এটা মানুষ জানুক। যত বেশি মানুষ জানবে ততই বাংলাদেশের ডেভেলপমেন্ট হয়। কারণ বাংলাদেশে যে ক্রপ সায়েন্স যেটাকে আমরা বলছি, বা আমাদের কৃষি উপকরণ সামনের মার্কেটগুলোতে, এটা আরও অনেক অভিজ্ঞ মার্কেট বা দক্ষ মার্কেট হওয়া খুব জরুরি আর কি। কারণ নলেজেবল জিনিসগুলো যত বাড়বে ততই কিন্তু আমাদের ফার্মাররা অনেক বেশি পরিমাণ দক্ষ হবেন, এবং এই ফার্মারদেরকে দক্ষ করার বড় কারিগর কিন্তু আপনারা, যারা এই সেক্টরটাতে সেলসে কাজ করছেন। আপনারা বাংলাদেশে কিন্তু অনেক বড় কন্ট্রিবিউটরি সেক্টরে কাজ করছেন এই জায়গাটা। এবং এটা কিন্তু নট অনলি আমাদের যে দুনিয়ার কাজ, এটা কিন্তু আপনার, আমরা যারা মুসলমান, আখেরাতের কাজের সঙ্গে কিন্তু এটা খুবই খুবই কানেক্টেড। কারণ আপনি একজন ফার্মারকে ডেভেলপ করা মানে সে হচ্ছে একজন মানুষের মুখে অন্ন যোগাচ্ছে, সেটা চালের মাধ্যমে, সেটা তার বিভিন্ন ফসলের মাধ্যমে, এবং সেখানে কিন্তু আপনার কন্ট্রিবিউশন আছে। সো এই জিনিসটা যদি আপনি থট প্রসেস যদি মাথায় রাখেন যে সৃষ্টিকর্তা আপনাকে কেন তৈরি করেছে, একটা পারপাস দিয়ে, ওই পারপাসটা কি, যে মানুষের সেবা করা। এবং সেই সেবাটা যখন আপনি করছেন বিভিন্ন মাধ্যমে, শেখানোর মাধ্যমে, জানানোর মাধ্যমে, আলটিমেটলি কিন্তু আপনি দুনিয়া এবং পরজন্ম দুটাতেই অনেক ভালো থাকবেন। সো আমাদের আজকের সেলস পডকাস্ট, দ্য সেলস লিডারশিপ শো, আমাদের সেলস লিডারশিপ একাডেমি আয়োজিত এই পর্বে আজকে এখানে রাখতে চাই। আমরা নতুন কোনো পর্বে আবার আপনাদেরকে নতুন কোনো একজন অতিথিকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই প্রয়াসটা ছিল ফিউচার আইকনের, এবং আমি ইউসুফ ইফতি অ্যাজ এ সেলস লিডারশিপ ট্রেনার সবসময় আপনাদের সাথে আছি, সামনেও থাকবো। আল্লাহ হাফেজ।